ট্রেডিং এক কুরুক্ষেত্র। এক্সপার্ট ট্রেডার আয়োজিত বিশেষ এই প্রতিবেদনে আপনারা শুনবেন বিশ্বের বরণীয় ট্রেডারদের বিভিন্ন উপদেশমূলক গ্রন্থ থেকে সযত্নে সংগ্রহ করা অমৃত কথা, যে কথামৃত আপামর ট্রেডিং পিপাসু মানুষকে সাফল্যের পথে নিয়ে যাবে। এই সিরিজে আমাদের আজকের নিবেদন, শূন্য থেকেও শুরু করা যায়। যদি আপনাকে বলি পৃথিবীর সব থেকে বড় বড় ট্রেডাররা শূন্য থেকে শুরু করেছিলেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো ছোট অ্যাকাউন্ট নয়, সত্যিকারের শূন্য থেকে। আপনি হয়তো ভাবছেন পেপার ট্রেডিং বা ডেমো ট্রেডিং করে। আপনার ভাবনাটা আংশিক সত্য, কিন্তু তার থেকেও বড় সত্য হলো আজ তারা বিশ্ববরেণ্য পেশাদার ট্রেডার। কিভাবে জানেন? তারা এই মার্কেটে টিকে থাকার মন্ত্রটি শিখেছিলেন পেপার ট্রেডিং বা ডেমো ট্রেডিং থেকে। আসুন এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করি। বেশিরভাগ ট্রেডার্স ফেল করে তাদের স্ট্র্যাটেজির দোষে নয়, নিজেদের মস্তিষ্ককে তারা সঠিকভাবে প্রশিক্ষণ দিতে না পারার কারণে। এক্ষেত্রে আপনি যদি আনকোরা বা নতুন হন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। তার কারণ শূন্য থেকে শুরু করার অর্থ আপনার মধ্যে কোনো বদ অভ্যাস এখনো তৈরি হয়নি, যা আপনার শিক্ষার পথে বাধা সৃষ্টি করতে পারে। ঠিক যেমন একটা শূন্য পাত্র পরিপূর্ণ হবার জন্য তৈরি হয়ে থাকে। আজ আমি চেষ্টা করব আপনার সেই শূন্য পাত্রকে সঠিক পদ্ধতির সাহায্যে যথার্থভাবে যন্ত্রণা নিরোধক মানসিকতার দ্বারা পূর্ণ করতে। তবে মনে রাখবেন, এটা কিন্তু কোনো অর্থনৈতিক উপদেশ নয়। এটা সেই সমস্ত মানুষদের জন্য একটা শিক্ষামূলক প্রচেষ্টা যারা ট্রেডিংকে জুয়ার মতো করে দেখে ক্লান্ত এবং যারা সত্যিকারের পেশাদারিত্ব শিখতে চায়। আপনি শূন্য থেকে শুরু করছেন, তার অর্থ আপনার কাছে কিছুই নেই। আর আপনার কাছে কিছু নেই মানেই আপনার কাছে শেখার জন্য সব কিছু আছে। একটা শূন্য গ্লাসকে পরিষ্কার জল দ্বারা পূর্ণ করা যেতে পারে, কিন্তু একটা পূর্ণ গ্লাসে জল দিলে সেটা উপচে পড়ে যাবে। আসুন আপনাদের একটা ছবি দেখাই। একজন 28 বছরের তরতাজা যুবক, সবেমাত্র যাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে, একটা ভাড়া করা ফ্ল্যাটে এসে বসে আছে। সঙ্গে না আছে কোনো পয়সা, না আছে কোনো স্মার্টফোন, হ্যাঁ আছে একরাশ হতাশা আর একটা নোট বই। প্রতিদিন সে লাইব্রেরিতে যায় এবং আগের দিনের খবরের কাগজ থেকে শেয়ার মার্কেটের বিভিন্ন স্টকের দাম নোটবুকে লিখে রাখে। এরপর বাড়ি ফিরে সেই স্টক প্রাইসের ভিত্তিতে একটা চার্ট তৈরি করে, একটা পেন্সিল দিয়ে মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করে। আক্ষরিক অর্থে পেপার ট্রেডিং বলতে যা বোঝায়। এক্ষেত্রে বলে রাখা ভালো, বেশিরভাগ মানুষ কিন্তু পেপার ট্রেডিং বলতে ব্রোকারের মিছিমিছি অর্থ দিয়ে ট্রেড করাকেই বোঝায়। আসলে সেটা কিন্তু একটা ভিডিও গেম। আসল পেপার ট্রেডিং এর ক্ষেত্রে আপনার যেটা করা উচিত, প্রতিটি ট্রেড নেবার আগে আপনি নিজের হাতে 3টি বিষয়কে লিখুন। 1 নম্বর, আমি এখানে বাই বা সেল করছি তার কারণ, যে কারণ আপনার মনে হচ্ছে আপনি সেটাই লিখুন। 2 নম্বর, আমি কোনখানে হার স্বীকার করব, অর্থাৎ মার্কেট যদি এই লেভেল অতিক্রম করে যায় তাহলে আমি নিজের ভুলকে মেনে নেব। আর 3 নম্বর হলো আমার প্রফিট টার্গেট কি হবে। আমার টার্গেট নির্ধারিত হবে মার্কেটের স্ট্রাকচারের ভিত্তিতে। দেখবেন প্রতিটি দিনের শেষে আপনি আপনার নিজের তৈরি নিয়ম মেনে চলেছেন। আপনি কিন্তু প্রচলিত পেপার ট্রেডিং বা ডেমো ট্রেডিং এর মিথ্যে লাভ ক্ষতির পর্যালোচনা করছেন না, আপনি আপনার নিজের তৈরি সিদ্ধান্তের পর্যালোচনা করছেন। আপনার নিজের তৈরি নিয়ম, যা আপনি সারা দিন ধরে মেনেছেন, তার পর্যালোচনা করছেন। ঠিক এইভাবে সেই 28 বছরের যুবক দীর্ঘ 1 বছর ধরে মিথ্যে ট্রেড করেছে। তার প্রতিটি অনুমানকে সে পরীক্ষা করেছে, কল্পনায় প্রচুর অর্থ লসও করেছে, কিন্তু সত্যিকারের শিক্ষা লাভ করেছে। এবার একদিন ব্যাংকের মাত্র $30,000 নিয়ে সে আসল ট্রেডিং এর ময়দানে নামলো এবং সে বছর 65% লাভ করলো, যেখানে তার বন্ধুরা মোটা অঙ্কের লস করেছে। না, এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, সত্য ঘটনা।
এখান থেকে আমরা এটাই শিখলাম যে মূলধন কিন্তু ট্রেডার তৈরি করে না, সঠিক পদ্ধতি ট্রেডার তৈরি করে। পেপার ট্রেডিং কিন্তু একটা মিথ্যে ভাঁওতা নয়। এই যুদ্ধক্ষেত্রে কোথায় কোন অস্ত্র প্রয়োগ করতে হবে তারই প্রশিক্ষণ মাত্র। এখানে এই 28 বছরের লড়াকু যুবক কে জানেন? আমেরিকার বিশ্ববিখ্যাত ট্রেডার পল টিউডার জোন্স। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাংবাদিকরা যখন জোন্সকে জিজ্ঞাসা করল যে এই সাফল্যের রহস্যটা কি, প্রফেশনাল ট্রেডার জোন্স জানালো, পেপার ট্রেডিংয়ে আমি 10,000 বার ফেলিওর হয়েছে, কিন্তু এই প্রথম আমি আসল জয়ী হলাম। একবার ভেবে দেখুন তো, 10,000 বার ফেলিওর, প্রতিবার কারণ বিশ্লেষণ, প্রতিবার সে শিখেছে কি করা উচিত নয়, প্রতিবার তার জার্নালে সে লিখেছে সে কি ভেবেছিল আর আসলে কি ঘটেছে। তারপর সে যখন আসল অর্থ নিয়ে ট্রেডের ঝুঁকি নিয়েছে, তখন সম্ভাব্য সকল ভুলগুলোই তার আগে থেকেই করা হয়ে গেছে পেপার ট্রেডিং এর সময়। যেখানে সাধারণ ট্রেডাররা $30,000 লস করে, সেখানে জোনসের লসের অঙ্ক 0। তার কারণ তখন সে একজন স্মার্ট ট্রেডার। ক্রাইস ক্যামিলো পেপার ট্রেডিং শুরু করেছিলেন, তখন তিনি কলেজে পড়তেন। এক্ষেত্রেও 0 থেকে শুরু। 3 বছর পরে $20,000কে পরিণত করেছিলেন $2 মিলিয়ন। এটা তার কিন্তু ভাগ্য নয়, তিনি নিজেকে তৈরি করেছিলেন। আপনি হয়তো অনেকবার ভেবেছেন আপনার যদি অনেক পুঁজি থাকতো, অথবা যেদিন আপনার হাতে কিছু অর্থ আসবে, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। অর্থ না থাক, শিক্ষার জন্য আপনার খিদে তো আছে। আপনার ভবিষ্যৎ কিন্তু বর্তমানের আপনাকে সব সময় লক্ষ্য করছে। এক্ষেত্রে পেপার ট্রেডিং এর একটা অন্ধকার দিকও আছে। সেটা হলো, পেপার ট্রেডিং এর সময় আসল পুঁজি হারানোর মানসিক যন্ত্রণা আপনাকে অনুভব করতে হয় না। তার কারণ আপনি জানেন যে এই অর্থ আসলে মিথ্যে। তবে এক্ষেত্রে কোনো অসুবিধাও নেই, তার কারণ পেপার ট্রেডিং এর লক্ষ্য আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা নয়। এর লক্ষ্য হলো একটা শক্তিশালী পদ্ধতি তৈরি করা, আপনার মস্তিষ্ককে আরো সুরক্ষিত করা সেই সময়ের জন্য। আসল ট্রেডিং এর সমুদ্রে যখন আবেগের ঝড় উঠবে, তখন আপনার তৈরি শক্তিশালী পদ্ধতি লাইফ বোটের মতো কাজ করবে। পেপার ট্রেডিং কৌশল তৈরি করবার জন্য, আর রিয়েল ট্রেডিং হলো আপনার আত্মাকে পরীক্ষা করবার জন্য। আসুন কৌশল তৈরির জন্য পেপার ট্রেডিং শুরু করি আগামী 30 দিনের লক্ষ্যমাত্রা দিয়ে। প্রথম সপ্তাহ আপনার পছন্দের একটি মাত্র প্যাটার্ন দিয়ে ট্রেড করবেন এবং প্রতিটি ট্রেডের ডকুমেন্ট রাখবেন। দ্বিতীয় সপ্তাহ আপনার পজিশন সাইজের নিয়ম তৈরি করবেন এবং সেটাকে কঠোরভাবে মেনে চলবেন। তৃতীয় সপ্তাহ ট্রেডিং এর সময়সীমা নির্ধারণ করবেন। যদি সারাদিনে 2 ঘন্টা হয়, তবে 2 ঘন্টাই, তার বেশি কিন্তু নয়। চতুর্থ সপ্তাহ প্রথম দিন থেকে প্রতিটি ট্রেডের ভুলগুলোকে আপনি পর্যালোচনা করবেন। 30 দিন পরে আপনার হাতে 100টিরও বেশি ট্রেডের ডকুমেন্ট তৈরি। এটাই যথেষ্ট। বেশিরভাগ ট্রেডার ভালো করে হাঁটতে জানে না, অথচ দৌড়তে চায়। কিন্তু আপনি অন্যদের থেকে আলাদা। আপনি এখন হাঁটায় পারদর্শী। তৃতীয় পরিচ্ছেদ, ট্রেডিং কখনোই গ্যাম্বলিং বা জুয়া নয়। ক্যাসিনোর মালিক কখনোই চায় না যে আপনি এর অন্তর্নিহিত গণিতটা শিখে যান। ক্যাসিনো মালিক শেষ পর্যন্ত 51% লাভ কিন্তু করবেই। ট্রেডারদের ক্ষেত্রেও অনেকটা একই। এডওয়ার্ড থ্রপ, MIT প্রফেসর, 1962 সাল। একদিন থ্রপ গাণিতিক সমীকরণে পূর্ণ একটা নোট বই নিয়ে ভেগাস ক্যাসিনোতে ঢুকলেন। সন্দেহবশত ক্যাসিনোর সিকিউরিটি গার্ড ওনাকে বাজ পাখির মতো লক্ষ্য করছিল। ক্যাসিনোর বস পিট থ্রপের সঙ্গে মধুর ব্যবহার করতে লাগলেন, কারণ থ্রপ অসম্ভবকে সম্ভব করে দেখালেন। তিনি তার নিজস্ব অঙ্কের দ্বারা প্রমাণ করলেন কিভাবে বাজি মাত করা যায়। শেষ পর্যন্ত যখন তিনি 51% জিতে দেখালেন, ক্যাসিনো মালিক তো ভয় পেয়ে গেল। খেলার নিয়ম পরিবর্তন করে দিল। এরপর থ্রপকে প্রতিটি খেলা থেকে ব্যান করে দেওয়া হলো। থ্রপ একটু হেসে ক্যাসিনো থেকে বেরিয়ে এলেন। এরপর এই একই ফর্মুলা তিনি ওয়াল স্ট্রিটে প্রয়োগ করলেন। এখানেও 51% লাভ।
মিস্টার থ্রপকে 20 বছরের ইতিহাসে একবারও হারতে দেখা যায়নি। প্রতিটি বড় বেটের আগে তিনি 1,00,000 বার মনে মনে প্র্যাকটিস করতেন। অফিসে বসে নিজে নিজেই নিজের সঙ্গে খেলতেন। প্রতিটি ফলাফলকে পর্যালোচনা করতেন, প্রতিটি সম্ভাব্যতাকে খতিয়ে দেখতেন। গভীর অনুশীলনের দ্বারা তিনি বিস্ময়কর এক আবিষ্কার করে বসলেন। আপনি যদি হারের সম্ভাবনাগুলিকে বিশ্লেষণের মাধ্যমে বেশিক্ষণ এই খেলায় টিকে থাকতে পারেন, তবে এই বিষয়টা নিশ্চয়ই কাজ করবে। আপনার যত ক্যাপিটালই থাকুক, একটা ভুল পদক্ষেপ আপনাকে শেষ করে দিতে পারে। থ্রপের নিয়ম ছিল কখনো আসল ক্যাপিটালের 2% বেশি লস করা যাবে না। তিনি যখন দেখছেন যে 51% লাভে তিনি দাঁড়িয়ে আছেন, তখনও একই নিয়ম। তার কথা অনুযায়ী জানা এবং প্রমাণ করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ সম্ভাবনাকে প্রমাণ করার জন্য সময়ের দরকার, সময়ের জন্য টিকে থাকার দরকার, আর টিকে থাকার জন্য সতর্কভাবে ছোট ছোট পদক্ষেপ দরকার। ক্যাসিনো মালিক এই বিষয়টা জানে, কিন্তু সাধারণ ট্রেডাররা জানে না। আপনাকে যে প্রতিবার জিততে হবে এমন কোনো কথা নয়। অঙ্কটা এইরকম, আপনার পদক্ষেপ যখন সঠিক, তখন আপনার প্রফিট হতে হবে 110%, কিন্তু ভুল করলে আপনার লস যেন হয় 100%-এর মধ্যে। এইভাবে 1000 বার প্র্যাকটিস করুন, দেখবেন আপনি ধনী হয়ে উঠেছেন। না, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটাই অঙ্ক। যদি কোনো গ্যাম্বলার জিতে যায়, ক্যাসিনো মালিক কিন্তু কাঁদে না। তার কারণ সে জানে শেষ পর্যন্ত কি ঘটবে। কিন্তু একটা ট্রেডে লস করার পর আপনি ভয় পেয়ে যান। এই একই অঙ্ক মিস্টার থ্রপকে বিলিয়নিয়ারে পরিণত করেছিল। আরেকজন বিশ্ববিখ্যাত ট্রেডার কেলি ক্লাইটেরিয়ান, তিনি তার বেটিং সাইজ সম্ভাব্যতার উপর নির্ণয় করতেন। 10% জয়ের সম্ভাবনা থাকলে তার মোট ক্যাপিটালের 10% বেট করতেন। 5% সম্ভাবনা থাকলে 5% বেট করতেন। কোনো রকম সম্ভাবনা না থাকলে, অর্থাৎ 0% সম্ভাবনার ক্ষেত্রে তিনি কোনো রকম বেট করতেন না। কিন্তু ট্রেডারদের ক্ষেত্রে কি হয়, সম্ভাবনা না থাকলেও, অর্থাৎ বুঝতে না পারলেও 50% বেট করে বসে। শেষ পর্যন্ত বিস্মিত হয় ভেঙে পড়ার পরে। আপনার লাস্ট লুজিং ট্রেডের কথা মনে করে দেখুন। আপনার মনে কি পরিবর্তন ঘটেছিল? তখন কি আপনার মনে হয়েছিল যে আপনাকে জিততেই হবে? যদি তাই মনে হয়ে থাকে, তাহলে আপনি ট্রেডিং করেননি, আপনি গ্যাম্বলিং করেছেন। ক্যাসিনো মালিক মনে করে হার হলো অপারেটিং এক্সপেন্সেস বা ব্যবসা চালানোর জন্য ব্যয়। যদিও ক্যাসিনো মালিকের সঙ্গে আপনার সুবিধাগত একটা তফাৎ আছে। বারবার জিতছে দেখলে ক্যাসিনো মালিক একজনকে ব্যান করে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জেতার আশায় আপনি লড়াই চালিয়ে যেতেই থাকেন। এখানে কোনো অঙ্ক থাকে না, এটা সম্পূর্ণ মানসিক লড়াই। আপনার নিজের তৈরি করা শৃঙ্খলা আপনি বারবার ভঙ্গ করেন এই লড়াইয়ে। এক্ষেত্রে আপনার বোঝা উচিত ছিল যে মার্কেট আপনার শত্রু নয়, আপনার মনই হলো আপনার আসল শত্রু। কিভাবে? তৃতীয় পর্ব। বিবর্তনবাদ বলছে মানুষের ব্রেন 1.5 লক্ষ বছরের পুরনো, আর আমাদের আলোচিত মার্কেট মাত্র 400 বছরের পুরনো। ভেবে দেখুন তো, কার জয় হবে? আপনার প্রতিটি বিপরীতমুখী ক্যান্ডেলকে আপনার ব্রেন আক্রমণকারী সিংহ বলে মনে করে। 1.5 লক্ষ বছর আগে যেমনটা ঘটত, সেরেঙ্গেটি সমভূমি, আপনার পূর্বপুরুষেরা ঘাসের মধ্যে পশুর আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছেন। মারতে হবে, না হলে মরতে হবে। ব্লাড প্রেশার বাড়তে থাকলো, শরীর কাঁপতে থাকলো, একটা ভয়ঙ্কর অনুভূতি, ভুল মানেই মৃত্যু। এবার বাস্তবে ফিরে আসি। 2025 সাল, মার্কেট শুরু হয়েছে, আপনি স্ক্রিনের সামনে বসে আছেন। তৈরি হলো আপনার বিপরীতমুখী ক্যান্ডেল। এই একই শারীরিক প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, যেমনটি সিংহ দেখে আপনার পূর্বপুরুষদের হয়েছিল। আপনার ব্রেন বলল, পালাও, সামনে বিপদ। ভয় পেয়ে আপনি বটমে সেল করে ফেললেন। ঠিক তখনই মার্কেট বাউন্স করলো। আপনি কাঁপতে শুরু করলেন, রাগে আপনার চোখ মুখ লাল হয়ে উঠল। না, এখানে আপনার কোনো দোষ নেই, এটাই বিবর্তন। এটা নিউরোবিজ্ঞানের বিষয়। আমিগডালা
আপনার ভয়ের কেন্দ্রস্থল, যেখান থেকে তথ্যের প্রক্রিয়াকরণ শুরু হয়। এই প্রক্রিয়াকরণ প্রিফ্রন্টাল কর্টেক্স বা যুক্তির কেন্দ্রস্থলের কার্যকারিতার থেকেও 12 মিলিসেকেন্ডের বেশি দ্রুততার সঙ্গে কাজ করে। আক্ষরিক অর্থে আপনার ভাবনার আগেই আপনি অনুভব করেন। সাভান্নায় আপনার পূর্বপুরুষ জীবন ফিরে পেয়েছিলেন, কিন্তু মার্কেটে আপনার অ্যাকাউন্ট ধ্বংস হবে। এক্ষেত্রে শারীরিক লড়াই কোনো সমাধান নয়, কারণ সুকৌশলে আপনার অ্যাকাউন্টকে হ্যাক করা হচ্ছে। মহামান্য মার্ক ডগলাস 20 বছর ধরে ট্রেডারদের মনোবিজ্ঞানকে স্টাডি করেছেন। তিনি আবিষ্কার করেছেন যে মহান ট্রেডাররা কখনো আবেগের ভিত্তিতে ট্রেড করে বিজয় লাভ করেন না। তারা জৈবিক প্রক্রিয়াগুলোকে পুনরুদ্ধার করেন। তারা বোঝেন যে বিপরীতমুখী ক্যান্ডেল মানেই সিংহ নয়, আসলে এটা ডেটা পয়েন্ট। স্টপ লস হিট মানেই পরাজয় নয়, এটা আসলে ইন্স্যুরেন্স বা বীমা। ট্রেডিংয়ে লস মানেই মৃত্যু নয়, এটা আসলে শিক্ষা। প্রতিটি ট্রেডের আগে আপনি একটা কাজ করতে পারেন। 4 সেকেন্ড ধরে লম্বা শ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাসটিকে ধরে থাকুন, এরপর 8 সেকেন্ড ধরে আপনার শ্বাস ত্যাগ করুন। আপনার চঞ্চল মস্তিষ্ক শান্ত হবে, আপনার যুক্তিবাদী মন নিয়ন্ত্রিত হবে, আপনি সম্পূর্ণ যান্ত্রিক হয়ে উঠবেন, একজন সত্যিকারের এক্সিকিউটর হয়ে উঠবেন। প্রতিদিন ট্রেডিংয়ের আগে আপনি বিশেষ কোনো মিউজিকও শুনতে পারেন, এতে আপনার মনের একাগ্রতা বাড়বে। সত্যিকারের এক্সিকিউটর কখনো ফোমও অনুভব করে না, রিভেঞ্জ ট্রেডও করে না, সে শুধুমাত্র নিয়ম পালন করে। এই মনস্তাত্ত্বিক বিভাজন হলো একমাত্র অস্ত্র যা একজন সাধারণ ট্রেডারকে প্রফেশনাল ট্রেডারে পরিণত করে। 1.5 লক্ষ বছরের পুরনো মস্তিষ্ক এবং আপনার এখনকার মস্তিষ্কের মধ্যে একটা বাফারের কাজ করে। আপনি 7 দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারেন। কিভাবে? বলছি। প্রথম এবং দ্বিতীয় দিন শুধুমাত্র নিরীক্ষণ করার জন্য মাত্র 30 মিনিট আপনার সিস্টেমের সামনে বসে থাকবেন, কোনো রকম ট্রেডিং করা চলবে না। শুধুমাত্র দেখবেন আর নিজের ভাবনাকে লক্ষ্য করবেন। আপনার ভাবনায় এখানে বাই অথবা সেল করলে কি ঘটত, ফলাফল লিখে রাখুন। তৃতীয় এবং চতুর্থ দিন বিবরণ বা বর্ণনার জন্য। প্রাইস রেজিস্ট্যান্স লেভেল ছুঁয়েছে, এখানে বায়ার কিভাবে কমছে এবং সেলার কিভাবে এন্ট্রি করছে। একজন স্পোর্টস কমেন্টেটর বা ধারাভাষ্যকার যেভাবে বর্ণনা করে আপনিও করুন। আপনার পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণের ক্ষমতা তৈরি হবে। পঞ্চম এবং ষষ্ঠ দিন রোবোটিক বা যান্ত্রিক অ্যাকশনের জন্য। আজ আপনি পেপার ট্রেড করবেন, তবে তার আগে ব্রিদিং এক্সারসাইজটা সেরে নিতে হবে। আপনার মনের প্ররোচনা এবং সিদ্ধান্তের দিকে লক্ষ্য রেখে আপনি পেপার ট্রেডিং করুন। সপ্তম দিন আপনার প্রথম দিন থেকে লিখে রাখা প্রতিটি বিষয়কে পড়ে দেখুন। আপনার প্রতিটি আবেগ, মানসিক উত্থান পতন, আনন্দ, দুর্বলতা সবকিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনি বড় বড় সেমিনারে যোগদান করে যা জানবেন বা শিখবেন, আমি কিন্তু বিনামূল্যে আপনাদের সেটা শিখিয়ে দিলাম। আসলে জানতে কোনো সমস্যা নেই, করতেই সমস্যা। ফিয়ার অফ মিসিং আউট, যাকে বলে ফোমো। মনে করুন শেষ কোন দিন আপনি ফোমোর দ্বারা আক্রান্ত হয়েছেন, টপে বাই করেছেন বা বটমে সেল করেছেন। না, আপনার দুর্বলতার জন্য নয়, আপনার মস্তিষ্ক ঠিক সেটাই করছে 1.5 লক্ষ বছর আগে, যেটা আপনার মস্তিষ্কে প্রোগ্রামিং হয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার পূর্বপুরুষের পন্থার দাসত্ব করতে চান নাকি বিবর্তন চান? বিবর্তনের জন্য প্রয়োজন শিকারী সুলভ সতর্কতা। এবার আপনাদের বলবো এই মার্কেটে কে বা কারা আপনাকে শিকার করতে চাইছে। চতুর্থ অধ্যায়। সাল 2020 এফটিসি লক্ষ লক্ষ ট্রেডার তৈরি করার সিদ্ধান্ত নিল, কিন্তু তারা একটিও ট্রেড করল না। স্ক্যাম বা কেলেঙ্কারি কিভাবে হয়েছিল দেখুন। প্রত্যেকের কাছে $997 করে চাওয়া হয়েছিল। কেন? তারা নিজেরাই যখন ট্রেডিং এর মাধ্যমে টাকা রোজগার করতে পারে, তাহলে কেন এই ব্যবস্থা? ট্রেডার ব্রাদার্স 469, আসল নাম কাইল। প্রতিটি সকালে সোশ্যাল মিডিয়ায় ঝকঝকে ল্যাম্বরগিনির ছবি পোস্ট করেন। ব্রেকফাস্টের আগেই $50,000 যার রোজগার।
প্রাইভেট জেটের সঙ্গে সেলফি তোলেন, বড় বড় বিজ্ঞাপন, $997 বিনিময়ে গোপন স্ট্র্যাটেজি শেখানো হয়। কেল নিজে কিন্তু কখনো কোনো ট্রেড করেন না। রহস্যটা কোথায় জানেন? ঝকঝকে গাড়িটা $500 দিয়ে ভাড়া করা, আলিশান বাংলো, এয়ার জেট, ট্রেডিং স্ক্রিনশট সবকিছু ফটোশপ দিয়ে তৈরি। তার মূল রোজগার মাথাপিছু $997 করে পাওয়া জনগণের টাকা। কিন্তু এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক দিকও আছে। সাধারণ মানুষ কেইলের পোস্ট করা ছবিগুলোর প্রতি আকৃষ্ট হয়েছে। দামি গাড়ি, বাড়ি, তার লাইফস্টাইল মানুষের মনে আশার আগুন জ্বালিয়েছিল। মানুষের যুক্তিবাদী মন সংবেদনশীলতার কাছে হার মেনেছে। সাল 2020। একইভাবে 17টি অপারেশনের পর এফটিসি একদিন বন্ধ হয়ে গেল। জনগণের মিলিত ক্ষতির পরিমাণ $231 লক্ষ। এক্ষেত্রে সবথেকে বড় জালিয়াতি হল বৈধ সিগন্যাল পরিষেবার মোড়কে আবর্জনা বিক্রি করা হয়েছিল। যদি 10,000 মানুষ একই সিগন্যাল একইভাবে ব্যবহার করত, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যেত। হেজ ফান্ডের গোপনীয়তা এইখানেই। স্ট্র্যাটেজির উন্নতির জন্য মানুষ প্রচুর অর্থ ব্যয় করে, কিন্তু একবার ফেল করার পরে মানুষ ভেঙে পড়ে। মানুষ বোঝে না গোপন স্ট্র্যাটেজি বলে কিচ্ছু হয় না। সফলতা আসে অঙ্ক, শৃঙ্খলা এবং সময়ের অভিজ্ঞতা থেকে। ভেবে দেখুন তো, স্ট্র্যাটেজির মধ্যে গোপনীয়তা থাকবে কেন? যারা স্ট্র্যাটেজি বিক্রি করছে তারা তাদের লাইফস্টাইল প্রদর্শন করবে কেন? লাভের অঙ্ক দেখাবে কিন্তু লসের অঙ্ক দেখাবে না কেন? এটা কি অসম্ভব নয়? আসল ট্রেডার কিন্তু এইসব কিচ্ছু বলবে না। তারা রিস্ক ম্যানেজমেন্টের কথা বলবে, দামি বাড়ি, গাড়ি বা অন্য কিছুর কথা নয়। এবার আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যা 60 বছর ধরে আমাদের দৃষ্টির অগোচরে ছিল। পঞ্চম পর্ব, অঙ্কের পরিভাষা। একজন অঙ্কের অধ্যাপক পার্সোনা যখন প্রতিটি ক্যাসিনোতেই অবাঞ্ছিত হয়ে পড়েছিলেন, তখন তিনি একটি বিশেষ ফর্মুলা ব্যবহার করলেন, সেই 51%-এর বিপ্লবী ফর্মুলা। আপনার প্রায়শই সঠিক হওয়ার দরকার এবং সেটা লাভজনকভাবে। এডওয়ার্ড থ্রপ MIT হতাশ হয়ে যাওয়া ছাত্রদের সম্ভাবনার ফর্মুলা শেখাতেন। কিভাবে জানেন? ছাত্রদের বলতেন, এসো আজ একটা মিথ্যে খেলা খেলি। আমি একটা কয়েন টস করব, যদি হেড পড়ে $3 পাবে, আর যদি টেল পড়ে $1 আমাকে দিতে হবে। তোমরা খেলতে রাজি তো? ছাত্ররা উৎসাহের সঙ্গে রাজি হয়ে গেল। মিস্টার থ্রপ বললেন, এই খেলার দ্বারা তোমরা বুঝতে পারবে পৃথিবীতে প্রতিটি ক্যাসিনো মালিক কিভাবে লাভবান হয়। কিন্তু তিনি কয়েন টস না করে সরাসরি ক্যাসিনোর অঙ্ক দিয়ে বিষয়টাকে বোঝাতে চাইলেন। সেই ঘটনার কথা ছাত্রদের বললেন, সেই 51%-এর ফর্মুলা, যার জন্য ক্যাসিনো মালিক ভেগাস ক্যাসিনো থেকে তাকে ব্যান করেছিল। সম্ভাবনাকে কাজে লাগানোর একটা বিশেষ নিয়ম আছে। ট্রেডিং মার্কেটে তার প্রিন্সটন নিউপোর্ট পার্টনাররা একই নিয়ম মেনে একই ফান্ড ব্যবহার করেছিল। ছোট ছোট করে অনেকবার ট্রেড করত। 227 মাস ট্রেড করার পরে ফলাফল 226 মাস বিজয়ী, আর 1 মাসের লস 0.5%, গড় বার্ষিক রিটার্ন 19.1%। এই একইভাবে টানা 20টা বছর। অঙ্কটা কি? লাভের সময় গড় লাভ মাইনাস লসের সময় গড় লস সমান সমান ফলাফল। আর একটু সহজ করে বলার চেষ্টা করছি। ধরুন 3:1 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে 45% বার লাভ করেছে, অর্থাৎ 45 × 3 = 135। এদিকে লসের সময় 55% বার লস করেছে, অর্থাৎ 55 × 1 = 55। লাভ 135 কিন্তু লস 55। দেখুন, বেশিবার হেরে গেলেও শেষ পর্যন্ত কিন্তু লাভ। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে সমস্যাটা ম্যাথামেটিক্যাল বা অঙ্কের নয়, সমস্যাটা আসলে সাইকোলজিক্যাল বা মনোবিজ্ঞানের। প্রত্যেকবার আপনি ট্রেড নেন একটা ইতিবাচক আশা নিয়ে। আপনার মনে হয় আপনি যা করতে চলেছেন তা শতকরা 99 জন করতেই পারবে না।
আপনি একটা সম্ভাব্য লসকে মেনে নেন সম্ভাব্য লাভের কথা ভেবে। ভেবে দেখুন, আপনার ব্রেন চিৎকার করে বলছে থামো, তোমার লস হতে পারে, কিন্তু আপনি হেসে বলছেন এটা আমার পরিকল্পনা মাফিক চলছে। এটা ঠিক সেই রকম যেমন লটারিতে জেতার নেতিবাচক প্রত্যাশা থাকলেও লটারির টিকিট হরদম বিক্রি হয়। মানুষ আসলে সম্ভাব্য ক্ষতির থেকে অসম্ভাব্য লাভকেই বেশি পছন্দ করে। আপনিও নিজেকে শেখাচ্ছেন মানুষের প্রকৃতির বাইরে গিয়ে কিছু ভাবতে, যা অনিবার্য লাভের মূল্যে সম্ভাব্য ক্ষতিকে প্রভাবিত করবে। এটাই হলো আসল পরিণতি। এটা আপনার মনের দ্বারা তৈরি অঙ্ক, যা আসলে কোনো অঙ্কই নয়। এক্ষেত্রে মহামান্য থ্রপের কি নীতি ছিল জানেন? পরিণতির আগে নিজের অদক্ষতাকে খুঁজে বার করুন, এরপর আপনার পজিশন সাইজ আপনার অনুকূলে কিনা সেটা বিচার করুন। কেলি ক্লিটেরিয়ানের মতে কোনো রকম আবেগ ছাড়া আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে। মনের সঙ্গে সমন্বয় শোধন করে নাকি তথ্যের ভিত্তিতে আপনি ট্রেড করবেন? কোনো মতামত নয়, কোনো প্রেডিকশন বা পূর্বাভাস নয়, কোনো আশাও নয়, শুধুমাত্র অঙ্কের ভিত্তিতে আপনার এই ট্রেড। সাধারণ ট্রেডাররা এই একই কারণে অসফল হয়। তারা 90% উইন রেটের পিছনে দৌড়য়, কিন্তু প্রফেশনালরা ইতিবাচক প্রত্যাশার পেছনে দৌড়য়। আপনি এতদিন ধরে শিখে এসেছেন বেশি সঠিক উত্তর মানেই ভালো গ্রেড, কিন্তু ট্রেডিংয়ের পাঠশালে এসে আপনি শিখছেন শতকরা 55 বার লস করলেও আপনি ধনী হতে পারেন। কেলি বলেছেন, এই প্রত্যাশার গণনা বা এক্সপেক্টেন্সি ক্যালকুলেশন আমার জীবনটাকে বদলে দিয়েছে। 1:3 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে অর্ধেকের বেশিবার লস করলেও শেষ পর্যন্ত প্রফিটে থাকা যায়। এখানে বিচার্য আপনার এই বেশিরভাগ লসে থাকাটা আপনার আত্মাভিমান মেনে নিতে পারবে তো? যদি তা না পারে, তাহলে আপনি 95% লুজার ট্রেডারদের মধ্যেই একজন। কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সঠিক হওয়া নাকি ধনী হওয়া? আপনি যদি মার্কেটের ভাষা বুঝতে না পারেন, তাহলে এই অঙ্কের জ্ঞান আপনার জন্য কোনো কাজেরই নয়। কিভাবে? বুঝিয়ে বলছি। ষষ্ঠ পর্ব। আচ্ছা, আপনি নদীর গতি প্রকৃতিকে কোনো ছবিতে কখনো লক্ষ্য করেছেন? পাশাপাশি একটা চার্টের ছবি দেখুন, দেখবেন নদী এবং চার্টের গতির মধ্যে একটা সাদৃশ্য আছে। উভয়েরই গতি এলোমেলো নয়, বরং একটা ছন্দ আছে। আরেকজন বিখ্যাত ট্রেডার পিটার ব্র্যান্ড 1975 সাল থেকে ট্রেড করছেন। কোনো ইন্ডিকেটর নয়, কোনো অ্যালগোরিদম নয়, পরিষ্কার চার্ট, শুধুমাত্র প্রাইস। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, চার্টের মধ্যে আপনি এমন কি দেখতে পান যেটা অন্য কেউ দেখতে পায় না? পিটার ব্র্যান্ড হেসে বললেন, এসো, এখানে শান্ত হয়ে বসো। আচ্ছা, এই চার্টটা লক্ষ্য করো। এখানে আমি 3টে লাইন টানছি। মনে করো এই প্রথম লাইনটা হলো একটা নদী, যেখান দিয়ে প্রাইস বয়ে যাবে। আর এই দ্বিতীয় লাইনটা হলো একটা নৌকো, যেখানে আমরা অর্থাৎ ট্রেডাররা চেপে বসবো। আর এই তৃতীয় লাইনটা হলো নৌকোর নোঙর। একে বিচারকও বলতে পারো, যার কাছে আমরা আমাদের ঠিক এবং ভুলকে স্বীকার করব। যেগুলো বললাম এগুলোকে বাদ দিলে বাকি সবই 95% অসফল মানুষের হট্টগোল। এবার মন দিয়ে বোঝার চেষ্টা করো। প্রথম লাইন হলো প্রবহমান জলের গতি বা কারেন্ট, আমাদের ট্রেডিংয়ের ভাষায় প্রভাবশালী বড় টাইম ফ্রেমের ট্রেন্ড। এটা ডেইলি টাইম ফ্রেম হতে পারে, যাকে অনুসরণ করে নদীর ঢেউ ওঠানামা করছে। আমাদের দ্বিতীয় লাইন হলো নৌকো। মনে করো তোমার নির্বাচিত টাইম ফ্রেম অনুযায়ী এটা তোমার এন্ট্রি পয়েন্ট। এটা 2 ঘন্টা বা 15 মিনিট যা খুশি হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা পরিষ্কার সাপোর্ট লেভেলে হওয়া চাই। এবার কনসলিডেশনের পর একটা ব্রেক আউট হলো। এখন নিশ্চিন্তভাবে তুমি নদীর গতির অভিমুখে বয়ে যেতে পারো। আমাদের তৃতীয় এবং শেষ লাইন হলো নোঙর, ট্রেডিংয়ের ভাষায় যাকে বলে স্টপ লস। এই নোঙর বা স্টপ লসকে এমন একটা জায়গায় বসানো হয়েছে যেখানে ট্রেডিংয়ের সমস্ত স্ট্রাকচার ব্রেক করে। কোনো কারণে এই নোঙর যদি ছিঁড়ে যায়, তাহলে নৌকো দিশাহীনভাবে ঘুরতে থাকবে।
প্রবহমান নদী, ভেসে যাওয়া নৌকো এবং শক্তিশালী নোঙর। না, বলা ভালো আবহমান মার্কেটে আমাদের সঠিক এন্ট্রি এক্সিট এবং আমাদের দুর্ভেদ্য স্টপ লস, এর নামই হলো ট্রেডিং। কিন্তু এখানে একটা কথা পিটার ইন্টারভিউয়ারকে গোপন করে গিয়েছিলেন। তিনি বলেছেন এই 3টি লাইনের ফর্মুলার সাহায্যে 20 বছর ধরে তিনি মার্কেটকে পরিষ্কার দেখেছিলেন, যেটা মোটেই সত্য নয়। সত্য হলো প্রথম 5 বছর তিনি এলোমেলো 50টি লাইন দেখেছিলেন এবং বিভ্রান্ত হয়েছিলেন। দ্বিতীয় 5 বছর তিনি কিছুটা পরিষ্কার 20টা লাইন দেখতে পেয়েছিলেন। তৃতীয় 5 বছর তিনি প্রায় একই রকম 10টা লাইন দেখতে পেয়েছিলেন এবং সর্বশেষ পড়ে থাকা 5 বছরে তিনি আসল 3টি লাইনকে খুঁজে পেয়েছিলেন। 2020 সাল পিটার ঘোষণা করলেন বিটকয়েন $10,000 থেকে $60,000 পৌঁছবে। অন্যরা যেখানে 47টা ইন্ডিকেটর ব্যবহার করছে, পিটার শুধুমাত্র 3টে রেখা এঁকে গল্ফ খেলতে চলে গেলেন। মার্কেট খুব সাধারণ ভাষায় কথা বলে। বড় সবুজ ক্যান্ডেলের অর্থ হলো ইনস্টিটিউশনালরা বাই করছে, রাউন্ড নাম্বার হলো অ্যালগোরিদমের লক্ষ্য, প্রাইসে গ্যাপ তৈরি হলে বুঝতে হবে আনফিল্ড অর্ডার, বারবার টেস্ট মানেই চাপ সৃষ্টি করা হচ্ছে, এ তো অনেকেই জানে। কিন্তু এছাড়াও বিশেষ লক্ষণীয় বিষয়গুলি হলো ভলিউম বলে দেয় কারা ট্রেড করছে, বায়ার না সেলার, প্রাইস বলে দেয় তারা কি করছে এবং সময় বলে দেয় কারা কতটা আত্মবিশ্বাসী। হাই ভলিউম কিন্তু স্মল প্রাইস মুভ মানে হলো অ্যাকিউমুলেশন অথবা ডিস্ট্রিবিউশন হচ্ছে। নিউ ভলিউম কিন্তু বিগ প্রাইস মুভ মানে দুর্বলরা হাত গুটিয়ে নিচ্ছে। সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড মানে বড় দৌড়ের প্রস্তুতি চলছে। চার্ট কিন্তু শুধুমাত্র প্রাইস দেখায় না, এর দ্বারা মনস্তত্ত্ব বোঝা যায়। শুধু ক্যান্ডেল জানলেই হবে না, মনস্তত্ত্বকেও পড়তে শিখতে হবে। এক্ষেত্রে প্রেডিকশনের কোনো দরকার নেই, মার্কেটের ভাষা শোনা এবং বোঝাটা ভীষণ জরুরি। চার্টই আপনাকে বলে দেবে ব্যাংক এখানে বাই করছে, সেলাররা ফেঁসে আছে, বাঁধ ভেঙে যাওয়ার আগে যা করার করে ফেলতে হবে। আপনার চার্টে এখনো পর্যন্ত কটা ইন্ডিকেটর লাগানো আছে আপনি জানেন? 5টা, 10টা, 20টা? আচ্ছা, এগুলো কি চার্টের সৌন্দর্য বাড়ানোর জন্য? এমন যদি হয় যে এদের চিৎকারে আপনি মার্কেটের আসল ভাষা শুনতেই পাচ্ছেন না, তাহলে আপনি কি এগুলোকে ডিলিট করতে পারবেন? পিটারের মতে শুধুমাত্র 3টে লাইনই চার্টের পক্ষে যথেষ্ট। সঠিক উপাদান ছাড়া যে নিখুঁত বিশ্লেষণ মূল্যহীন, এই বিষয়টা অনেকেরই বুঝতে দেরি হয়ে যায়। 7ম পর্ব, সময়ের গুপ্ত রহস্য। সুইং ট্রেডাররা যখন দামি 4 চাকা চালাচ্ছে, ঠিক সেই সময় ডেইলি ট্রেডাররা সাইকেল বা বাইকেই পড়ে আছে। এটা টাইম ফ্রেমের মাসুল। আপনি যত নিচে যাবেন তত আপনার খরচ বাড়বে। লোয়ার টাইম ফ্রেম, বেশি মানসিক চাপ, বেশি ভুল, শেষ পর্যন্ত হয়তো ক্ষতি। মিস্টার জ্যাক ইন্ট্রাডে ট্রেডার। ভোর 4টায় ঘুম থেকে ওঠেন, অফিসে 15টা মনিটর নিয়ে বসে থাকেন, কমপক্ষে 50টা ট্রেড করেন। বেশিরভাগ দিন দুপুরেই নিঃস্ব। বার্ষিক রিটার্ন 12% মাইনাস। এবার মিসেস সারাকে দেখি। সুইং ট্রেডার, একটা মাত্র ল্যাপটপ, সকাল 9টায় কফি হাতে নিয়ে 20 মিনিট ধরে চার্টকে নিরীক্ষণ করছেন শুধু। এরপরে একটা ট্রেড, এন্ট্রি নিয়ে যোগা ক্লাসে চলে গেছেন। অ্যানুয়াল রিটার্ন 47% প্রফিট। তফাৎটা কোথায়? জ্যাক ছুরি, বল্লম, বন্দুক ইত্যাদি 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 নানা রকম অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছেন। 1 মিনিটের টাইম ফ্রেম, প্রতিটি মুহূর্তে মৃত্যু ভয়। এদিকে মিসেস সারা, তিনি যেন দাবা খেলতে বসেছেন, গালে হাত দিয়ে প্রতিপক্ষের চালকে নিরীক্ষণ করছেন। শেষে একটাই মোক্ষম চাল, ব্যাস, মাত। সব থেকে ছোট টাইম ফ্রেম নিয়ে ধ্বংস হবার কারণটা কি জানেন? বেশিরভাগ 1 মিনিটের মুভমেন্ট অবাঞ্ছিত নয়েজ ক্রিয়েট করে। মানুষ প্রতি মুহূর্তে বিভ্রান্ত হয়। আপনার কর্টিসল লেভেল প্রতিটি লুজিং ট্রেডে আপনাকে ক্ষত বিক্ষত করছে। ভেবে দেখুন, দিনে 50টা সিদ্ধান্ত বনাম সপ্তাহে 2টো সিদ্ধান্ত, কোনটা বেশি শক্তিশালী হওয়া উচিত? তবে আমি একথা কখনোই বলবো না যে
ডেইলি ট্রেড করে ভালো ফলাফল করা অসম্ভব, তবে সুইং ট্রেডিং এক্সপার্টদের মতে এক্ষেত্রে আপনাকে বেশি মূল্য দিতে হচ্ছে। এই যেন সোনার খনি খননের জন্য এক্সকাভেটরের বদলে আপনি চিমটা ব্যবহার করছেন। যদি জিজ্ঞাসা করেন এটা কি সম্ভব নয়, আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, তবে দক্ষতার ক্ষেত্রে বলবো মোটেই সম্ভব নয়। নিকোলাস ডারভাস, নৃত্যশিল্পী, তার শিল্প নিয়ে সারা বিশ্বে তিনি ঘুরে বেড়ান, তবুও ট্রেডিংয়ের ক্ষেত্রে তিনি মিলিয়নেয়ার। রহস্যটা কি জানেন? রহস্যটা হলো তিনি সবসময় ডেইলি চার্ট ফলো করেন, টেলিগ্রামের মাধ্যমে ব্রোকারকে অর্ডার পাঠিয়ে দেন, সপ্তাহে একবার পজিশন চেক করেন। লাভ উত্তরোত্তর বৃদ্ধি পায় ট্রেডিংয়ের জন্য নয়, অপেক্ষা করার জন্য। হায়ার টাইম ফ্রেম ব্যবহার করার অর্থ হলো হই হট্টগোল ছাড়া পরিষ্কার সিগন্যাল দেখার সম্ভাবনা, ভুল হবার সম্ভাবনা যেখানে খুবই কম, রাত্রে নিশ্চিন্ত ঘুম, গতির থেকে ধৈর্য অনেক বেশি ভালো। বিদগ্ধজনের মতে 1 মিনিট চার্ট 95% লস মানি, 5 মিনিট চার্ট 90% লস মানি, 1 আওয়ার চার্ট 70% লস মানি, 4 আওয়ার চার্ট 60% লস মানি, ডেইলি চার্ট 40% লস মানি। এক্ষেত্রে প্যাটার্নটা লক্ষ্য করুন। হায়ার টাইম ফ্রেম মানে হায়ার সাকসেস রেট। তার কারণ হায়ার টাইম ফ্রেমে ইনস্টিটিউশনালরা তাদের ফুটপ্রিন্টকে গোপন করতে পারে না। 1 মিনিটের ম্যানিপুলেশন ডেইলি চার্টে অদৃশ্য হয়ে যায়, কিন্তু উইকলি টাইম ফ্রেমে যেটা গুরুত্বপূর্ণভাবে জমা পড়ে। কি বিষয়টা পরিষ্কার হলো? সত্যি করে বলুন তো, আপনি কি আসক্তিগ্রস্ত? এন্ট্রি করার জন্য ছটফট করেন? এটা কিন্তু ট্রেডিং নয়, এটা গ্যাম্বলিংয়ের পদক্ষেপ মাত্র। ধৈর্য ধরা হয়তো আপনার কাছে বিরক্তিকর, কিন্তু মনে রাখবেন এই বিরক্তিকর অবস্থা আপনাকে একদিন ধনী করে তুলবে। ধীরে ধীরে ধনী হওয়াকে আপনি কি মেনে নিতে চাইছেন না? তাহলে আসুন টাইম ফ্রেমের ব্যাপারে একটা পরিকল্পনা তৈরি করি। প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ আপনার বর্তমান ব্যবহৃত ছোট টাইম ফ্রেম। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আগের থেকে কিছুটা বড় টাইম ফ্রেম ব্যবহার করুন। পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহ তার থেকেও বড় টাইম ফ্রেম নিয়ে কাজ করুন। সপ্তম এবং অষ্টম সপ্তাহ আপনার ব্যবহার্য বিভিন্ন টাইম ফ্রেমের পরিণতি লক্ষ্য করুন। দেখবেন ট্রেড সংখ্যায় কমে গেলেও বড় টাইম ফ্রেম আপনাকে অনেক বড় প্রফিট এনে দিয়েছে। এই কম সংখ্যক ট্রেড আপনি মানসিকভাবে মেনে নিতে পারবেন তো? একবার আপনি সঠিক টাইম ফ্রেমকে বুঝে গেলে আপনি জানতে পারবেন কোথায় বড় বড় অর্থ লুকোনো রয়েছে। এবার আমরা সেই লুকোনো অর্থ ভাণ্ডার নিয়ে আলোচনা করব। অষ্টম পর্ব, সাপ্লাই ডিমান্ড। এই শব্দগুলোর সঙ্গে আপনারা প্রায় সকলেই পরিচিত। ধরুন কোনো একটা জায়গায় 10 লক্ষ শেয়ার বাই করা হলো। আপনার চোখকে এরা কিন্তু এড়িয়ে যেতে পারবে না, কারণ বড় অর্থ কখনোই প্রাইসের পেছনে দৌড়য় না, সে একটা জোনে চুক্তি করে বসে থাকে। পল টিউডার জোন্স একটা মূল্যবান কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি মার্কেটে ট্রেড করি না, মার্কেটে অংশগ্রহণকারীদের ট্রেড করি। ধরুন মার্কেট 3 দিন ধরে রেঞ্জ বাউন্ড করছে। এই 3টে দিন ভীষণ বিরক্তিকর, তাই না? সম্পূর্ণ ভুল। এই 3 দিন ধরে ধীরে ধীরে শান্তভাবে বিশেষ কোনো কিছুর প্রস্তুতি চলছে। তারপর চতুর্থ দিন বিস্ফোরণ ঘটল, প্রাইস প্রচণ্ড গতিতে 15% বেড়ে গেল। রিটেল ট্রেডাররা অবাক, এটা কি করে হলো? জোন্স বলেছিলেন, অন্ধকারে যা তৈরি হয় আলোতে সেটা প্রকাশিত হয়। 3 দিন ধরে যখন প্রস্তুতি চলছিল তখন কেউ সেটা লক্ষ্য করেনি। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, উফ কি বিরক্তিকর। এতটা সময় কেন লাগে জানেন? অ্যাকিউমুলেশন ফেজের 3টে স্টেজ আছে। প্রথম শেক আউট ফেজ, প্রাইসকে সাপোর্টের সামান্য নিচে নামানো হয় স্টপ লস হিট করাবার জন্য, যাতে মানুষের মনে ভয় তৈরি হয়। দ্বিতীয় অ্যাবজর্পশন ফেজ, এখানে সব কিছু বাই করে নেওয়া হচ্ছে, যেন প্রতিটি সেল অর্ডারকে শুষে নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রাইস একই জায়গায় দাঁড়িয়ে আছে। তৃতীয় স্প্রিং ফেজ, এবার প্রাইসকে হঠাৎ আচমকা আরও নিচে নামিয়ে দেওয়া হলো।
ঠিক যেমনভাবে জঙ্গলে বড় গর্ত কেটে তার উপর শুকনো পাতা বিছিয়ে ভাল্লুককে ফাঁড়ে ফেলা হয়, ঠিক সেইভাবে রিটেল ট্রেডারদের জব্দ করা হলো। এই তিনটে স্টেজকে যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন এরপরেই বড় মুভমেন্ট শুরু হয়ে গেল। এটা কোনো প্রেডিকশন বা ভবিষ্যৎ গণনা নয়, এটা ইনস্টিটিউশনালদের ব্যবহারকে চেনার পদ্ধতি। আপনি যে কোনো বড় ব্রেকআউটকে লক্ষ্য করুন, প্রত্যেকবার এই একই পদ্ধতি দেখতে পাবেন। কোনো ট্রেড করার দরকার নেই, রেঞ্জ বাউন্ডের ওপরে এবং নিচে দাগ কাটুন। কিভাবে প্রস্তুতি পর্ব চলছে সেদিকে লক্ষ্য রাখুন, যেন সুইমিং পুল খোঁড়া হচ্ছে। আপনি বসে বসে দেখছেন, হাই ভলিউম দেখাচ্ছে কিন্তু প্রাইসের কোনো অগ্রগতি নেই, অর্থাৎ অ্যাকিউমুলেশন চলছে। ইনস্টিটিউশনালদের চেহারা অনেক বড়, সে সেটাকে লুকোবে কি করে? একটা সুইমিং পুল খুঁড়তে সময় লাগছে, কিন্তু সেটা তো সকলেরই চোখে পড়ছে। এই স্ট্রাকচারকে ব্রেক করলো মানেই দৌড় শুরু হলো না। আপনি কিন্তু এখনো বসে বসে দেখছেন। প্রাইস যখন আবার একই জোনে রিটেস্ট করতে এলো, তখন আপনি সুইমিং পুলের জলে ঝাঁপিয়ে পড়লেন, অর্থাৎ ট্রেডে এন্ট্রি করলেন। মনে রাখবেন, এই জোনের ঠিক নিচে কিন্তু আপনার স্টপ লস থাকবে। তবে এখানে একটা কথা বলার আছে, গুণগত মানের বিচারে সব জোনের গুরুত্ব কিন্তু সমান নয়। অপরীক্ষিত বা আনটেস্টেড জোন হলো সব থেকে বেশি শক্তিশালী টেস্টেড জোনের তুলনায়। যেমন কোনো অবিবাহিত পাত্রী পাত্রপক্ষের কাছে বেশি গুরুত্ব পায়, কিন্তু স্বামী পরিত্যক্তা বা ডিভোর্সি কোনো মেয়ের গুরুত্ব তুলনামূলকভাবে কমে যায়। সুতরাং যে জোন বারবার টেস্ট করা হয়ে গেছে তাকে এড়িয়ে চলাই উচিত। এখানে ভালো জোনের তিনটে চরিত্রগত বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, বিস্ফোরকভাবে শক্তিশালী মুভমেন্ট হতে হবে, ধীরে ধীরে নয়। দ্বিতীয়ত, মুভমেন্টের আগে ক্লিয়ার কনসলিডেশন হতে হবে। তৃতীয়ত, আনটেস্টেড হতে হবে। এই তিনটি বিষয় থেকে বোঝা যাবে কোথায় ইনস্টিটিউশনালদের পেন্ডিং অর্ডার পড়ে আছে। এটা আপনার কোনো ভবিষ্যৎ গণনা নয়, বরং দৈত্যদের পদচিহ্ন। $1 বিলিয়ন ফুটপ্রিন্ট, এই পদচিহ্ন মার্কেটে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু সতর্ক দৃষ্টি দিয়ে আপনাকে চিনে নিতে হবে। আশা করি এরপর আর আপনি ভিড়ের মধ্যে ট্রেন্ড লাইন টানা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না। এর পরবর্তী বিষয়টা কিন্তু আরও বেশি আকর্ষণীয়। নবম পর্ব, আপনার সম্পদ বৃদ্ধির জন্য লিভারেজের ব্যবহার। এটাকে আপনি ডিনামাইট নীতিও বলতে পারেন। কেন? তার কারণ হলো লিভারেজ বিপজ্জনক নয় যদি আপনি এর ব্যবহারটাকে বোঝেন। অন্যথায় এর থেকে বিপজ্জনক আর কিছু হতেই পারে না। ড্রিম টিম, 2 জন নোবেল প্রাইজ বিজয়ী, 16 জন ডক্টরেট, সকলের সম্মিলিত উপস্থিত বুদ্ধি, যা অপরিমাণযোগ্য। পজিশন সাইজ 25% প্রতি ট্রেডে, লিভারেজ 100-1। এই টিম সমস্বরে ঘোষণা করল, আমাদের মডেল কখনো ব্যর্থ হতে পারে না, আমরা মার্কেটের যে কোনো সমস্যাকে সমাধান করেই ছাড়ব। 1998 17 আগস্ট এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। রাশিয়া ডিফল্ট করল। সেই সময়কার অবস্থাটা একবার অনুভব করুন। ঘর পিএইচডিতে ভর্তি, অথচ নিস্তব্ধ। নোবেল প্রাইজ উইনাররা আতঙ্কিত অবস্থায় স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কোথাও কোনো সম্ভাবনার চিহ্ন নেই। 1 ঘন্টার মধ্যে সব শেষ। এই ঘটনা তাদের একটা মাত্র শিক্ষা দিল যে মার্কেট কখনো শংসাপত্র, ডিগ্রি বা বুদ্ধিমত্তার পরোয়া করে না। এটা এমন একটা প্রাকৃতিক শক্তি যা যে কোনো বাঘাযতীনকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এই কারণেই মাত্র 4 সপ্তাহের মধ্যে $4.6 বিলিয়ন শূন্যে পরিণত হলো। সমসাময়িক আর একজন ট্রেডার, জন মেরিওয়েদার, তিনি শুরু করেছিলেন খুব সামান্য কিছু পুঁজি নিয়ে, একই স্ট্র্যাটেজি কিন্তু কম লিভারেজ। ফলাফল টানা 10 বছর প্রফিটেবল। স্ট্র্যাটেজিতে কোনো ভুল ছিল না, ভুল ছিল লিভারেজ নেবার পদ্ধতিতে। এটা একটা গাড়ি চালানোর মতো ব্যাপার। গাড়ির কোনো দোষ নয়, কিন্তু প্রতি ঘন্টায় 200 কিলোমিটার বেগে বাচ্চাদের স্কুলের সামনে দিয়ে চালানো, সেটা অবশ্যই দোষের। এই একই গাড়ি মেরিওয়েদার
ওই স্কুলের সামনে দিয়ে চালিয়েছিলেন মাত্র 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এটাই হলো লিভারেজের মাহাত্ম্য। দেখুন একই পদ্ধতি কিভাবে সাধারণ ট্রেডারদেরকে ধ্বংস করে, আবার প্রফেশনাল ট্রেডারদের সমৃদ্ধ করে। এই পরিবর্তন কোনো টুল বা স্ট্র্যাটেজির কারণে নয়, ব্যবহারকর্তার মেজাজের কারণে। মহামান্য ওয়ারেন বাফেট, রাই ডেলিও থেকে শুরু করে প্রত্যেকটি হেজ ফান্ড লিভারেজ ব্যবহার করেন, কিন্তু নির্বোধের মতো নয়। আরেকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, মিস্টার টম বাসো। তিনি 10-1 লিভারেজ নিয়ে কাজ করতেন। প্রতিটি ট্রেডে 1% রিস্ক। বিগত 30 বছরে একবারও তাঁর অ্যাকাউন্ট শূন্য হয়নি, বরং লক্ষ গুণ বেড়েছে। আপনিও যদি পজিশন সাইজের কথা এবং স্টপ লসের কথা মাথায় রেখে লিভারেজ ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সমৃদ্ধ হবেন। কিন্তু আপনার লোভ যদি আপনাকে বলে 50:1 লিভারেজ নিলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, তাহলে মনে রাখবেন আপনার দুঃসময় আসন্ন। দশম পর্ব, প্রভাতী আচার আচরণ। মহামান্য ট্রেডার রাই ডেলিও একটা প্রভাতী অভ্যাসের ফলে $20 বিলিয়ন মালিক হয়েছিলেন। সেই রহস্যটা জানার জন্য নিশ্চয়ই আপনার মন ছটফট করছে। তবে শুনুন, সকালের ব্রেকফাস্টের আগেই যুদ্ধের প্রস্তুতি নিতেন বিশ্বের অন্যতম বৃহৎ হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা রাই ডেলিও। 40 বছর ধরে প্রতিটি সকালে একই রুটিন, কোনো অ্যালার্ম ছাড়াই ভোর 5টায় ঘুম থেকে ওঠা, 5:15-এ 20 মিনিটের মেডিটেশন, 5:35-এ 3 পাতার জার্নাল লেখা, তার চেতনায় যা যা ঘটছে সেইগুলো আর কি। সকাল 6টা ইকোনমিক ক্যালেন্ডারের তথ্যের ভিত্তিতে মার্কেটের প্রস্তুতি কেমন হতে পারে সেটা বিবেচনা করা। সকাল 6:30 যোগব্যায়াম। তার মতে শরীর অসুস্থ থাকলে অর্থ নিরর্থক। সকাল 8টা কোনো আবেগ ছাড়া শান্ত মনে প্রথম ট্রেডের বিবেচনা করা। ব্যাস, এই পর্যন্তই। মার্কেট যখন শুরু হলো, রাই ডেলিও ইতিমধ্যেই জয়ী। তবে একটা বিষয় তিনি জনসমক্ষে আনেননি। সেটা হলো এই যে তার জার্নালে লেখা ভাবনাগুলো কোনো এলোমেলো ভাবনা ছিল না। এই ভাবনা ছিল সুপরিকল্পিত, কাঠামোগত। প্রথম পাতায় তিনি লিখতেন মনের প্রাচুর্যতা সম্বন্ধীয় বিশেষ কিছু কথা। দ্বিতীয় পাতায় লিখতেন তিনি যেন ছবির মতো দেখতে পাচ্ছেন তার নেওয়া সঠিক ট্রেড কিভাবে লাভের দিকে প্রভাবিত হচ্ছে। তৃতীয় পাতায় তিনি লিখতেন তার উদ্বেগের বিষয় কি কি হতে পারে, উদ্বিগ্ন হলে তিনি কি কি করবেন। প্রত্যেক দিন প্রথম ট্রেডের আগে তিনি তার মস্তিষ্ককে পুনর্গঠিত করে রাখতেন। আপনার ক্ষেত্রেও তাই। আপনার প্রাতঃকালীন অভ্যাসই আপনার পরিণতির কথা বলবে। প্রতিটি মানুষ ঘুম থেকে উঠেই লাভ ক্ষতির পরীক্ষা করতে বসে পড়ে, কিন্তু আপনি নিজেকে পেশাদারিত্বের তালিম দেন। ট্রেডিং 30 মিনিট এক্সিকিউশনের খেলা নয়, 3 ঘন্টার প্রস্তুতি যা আপনাকে 30 মিনিটের খেলায় লাভবান করে তুলবে। ডেলিও বলতেন আমার স্নানের ব্যাপারে কখনো কোনো পরিবর্তন ঘটেনি। দিনের প্রথম ঘন্টা মনঃসংযোগের কারণে ফোন থেকে দূরে থেকেছি। 3 পাতা ট্রেডিংয়ের আইডিয়া আমি পরিষ্কারভাবে লিখেছি। কাল্পনিক জয়ের দৃশ্য আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এর থেকেও উন্নত মানের কিছু প্রাতঃকালীন অভ্যাস আছে যা প্রফেশনালরা মেনে চলেন। 1. ইকোনমিক ক্যালেন্ডার পরীক্ষা করা, যেমন কোথায় বোমা পড়েছে অথবা পড়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ট্রেডিং সম্বন্ধীয় কোনো দুর্ঘটনার খবর। 2. চার্টের উপর কি লেভেলগুলি মার্কিং করা। 3. ট্রেডিং সম্বন্ধিত খবর থেকে দূরে থাকা, যাতে কোনো মতামতের প্রভাব না পড়ে। 4. আগের দিনের ট্রেডের পর্যালোচনা করা, কোথায় কোন নিয়ম কাজ করছে বা করেনি। 5. বর্তমান দিনের ক্ষতির সীমা নির্ধারণ করা, যা বেঁচে থাকতে সাহায্য করবে। 6. যদি ট্রেড আপনার বিপরীতে যায় তখন আপনার ভূমিকা কি হবে। এই পূর্ব পরিকল্পনা আবেগহীন, সম্পূর্ণ যান্ত্রিক। খুব জানতে ইচ্ছে করছে আপনার সকাল কিভাবে শুরু হয়।
মার্কেট শুরুর আগে পর্যন্ত কি আপনার অ্যালার্ম বাজতেই থাকে? তারপর কোনো ক্রমে প্রাতকৃত্য সেরে কফির কাপ হাতে সিস্টেমের সামনে ভয়ে ভয়ে বসে পড়েন? তাহলে এটা কিন্তু ট্রেডিং নয়, শুধুমাত্র প্রতিক্রিয়া। এর পরিবর্তে আপনি যদি নিজেকে নিজের প্রস্তুতি উপহার দেন, তাহলে কেমন হয়? নিজেকে যদি সাধারণ ট্রেডারের পরিবর্তে প্রফেশনাল ট্রেডারের মতো করে তৈরি করেন, তাহলে কেমন হয়? পছন্দটা আপনার। কিন্তু মনে রাখবেন, আপনার পুরনো বস্তা পচা ট্রেডিংয়ের পদ্ধতিগুলো যদি আপনি কবরস্থান থেকে তুলে আনেন, তাহলে কোনো সকালের রুটিন আপনাকে বাঁচাতে পারবে না। বুঝতে পারলেন না? বলছি, 11 পর্ব, স্ট্র্যাটেজির কবরস্থান। কোনো এক লেখকের লেখায় পেলাম, তিনি বলছেন, আমি স্ট্র্যাটেজির পেছনে $47,000 খরচ করেছি। এটা একটা প্রত্যাশাজনিত রোগ বলতে পারেন। পরে বুঝেছি যে স্ট্র্যাটেজির কোনো দোষ নয়, আমি আসলে অধৈর্য হয়ে পড়েছিলাম। প্রথম বছর মুভিং অ্যাভারেজ ক্রস ওভার, $10,000 লস। দ্বিতীয় বছর ফিবোনাচি রিট্রেসমেন্ট, মনে হলো এটা ভালো কাজ করবে, $15,000 লস। তৃতীয় বছর ইলিয়াট ওয়েভ, জটিল কিন্তু কার্যকরী হতেও তো পারে। এবার ডলার নয়, আমার বিচক্ষণতা হারালো। চতুর্থ বছর হারমোনিক প্যাটার্ন, ভৌগোলিক মানচিত্রের মতো আঁকা বাঁকা এলোমেলো, $20,000 লস। পঞ্চম বছর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, খুবই সাধারণ, মন বলল ধৈর্য ধরো। ধৈর্য হারাতে হারাতে, ধৈর্য ধরতে ধরতে একটা জিনিসই শিখলাম, সব স্ট্র্যাটেজি কাজ করে, তবে অন্য কোনো মানুষের জন্য, হয়তো অন্য কোনো সময়, হয়তো বা অন্য কোনো পরিস্থিতিতে। তবে যেটা কেউ মন থেকে মেনে নিতে চায় না, সেটা হলো কোনো পরাজয় বিদায়ের জন্য নয়, নতুন কিছু শেখার জন্য। যেমন মুভিং অ্যাভারেজ শেখায় ট্রেন্ডের গতিশীলতা, ফিবোনাচি শেখায় মার্কেটের কাঠামো, ইলিয়াট ওয়েভ শেখায় মার্কেটের মনস্তত্ত্ব, হারমোনিক শেখায় প্যাটার্নের স্বীকৃতি। লেখক ভদ্রলোক $47,000 খরচ করেছিলেন ট্রেডিং শেখার জন্য, কিন্তু প্রতিটি স্ট্র্যাটেজির বিষয় আলাদা, কোর্সও আলাদা। আপনি হয়তো সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে কাজ করছেন, কিন্তু আপনার মনে রাখা উঁকি মারছে মুভিং অ্যাভারেজের ক্রস ওভার। আপনি হয়তো দেখছেন ফিবোনাচি, কিন্তু অনুভব করছেন ইলিয়াট ওয়েভ। মানে আপনার সাধারণ স্ট্র্যাটেজি এখন আর সাধারণ নেই, এটা এখন পরিশীলিত সরলতার স্তরে পৌঁছেছে। আপনি প্রতিটি বিষয়ের সরলতাকে একটা গ্লাসে গুলে জটিল করে ফেলেছেন। স্টিভ জব এক জায়গায় বলেছিলেন, সরলতা জটিলতার থেকেও কঠিন হতে পারে। আপনার পরিশ্রম দিয়ে কোনো জটিল বিষয়কে পরিষ্কার বুঝতে পারলে তবেই সেটা সরল হবে। জটিলতার মধ্য দিয়ে আপনার এই যাত্রা কখনোই ব্যর্থ হবে না, তবে দক্ষতা অর্জনের জন্য এটার প্রয়োজন আছে। আপনি প্রথমে সব কিছু অন্বেষণ করতে যান, প্রথমে কোনো একটা বিশেষ সেট আপ দিয়ে ট্রেড শুরু করেন, কিন্তু ভেবে দেখুন, আপনি ট্রেড করছেন অন্য কোনো ব্যক্তির জ্ঞানের দ্বারা, যে বিষয়টাকে ভালোভাবে জানে। এই স্ট্র্যাটেজি কতটা ভালো সেটা প্রশ্ন নয়, প্রশ্ন এটাই যে কোন স্ট্র্যাটেজি আমি পাগলের মতো 10,000 বার এক্সিকিউট করতে পারবো। ব্রুস লি একবার বলেছিলেন, আমি তাকে ভয় পাই না যে 10,000 রকমের কিক প্র্যাকটিস করে এসেছে, বরং তাকে ভয় পাই যে একটাই কিক 10,000 বার প্র্যাকটিস করে এসেছে। ট্রেডিংয়ের ক্ষেত্রেও একই রকম, যে কোনো একটা সেট আপে আপনাকে দক্ষ হতে হবে। আলোচিত ভদ্রলোক বলেছিলেন, আমার সব থেকে পছন্দের হলো ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি। আগের দিনের হাই অথবা লো আমার টার্গেট, এন্ট্রির সামান্য বিপরীতে আমার স্টপ লস, 1:3 আমার মিনিমাম রিওয়ার্ড। এই একই নিয়ম 10,000 বার পুনরাবৃত্তির পর ঘুমন্ত অবস্থাতেও আমি একই সেট আপ দেখতে পেতাম। বর্তমানে যেটা অর্থ ছাপার মেশিনে পরিণত হয়েছে। প্রতিটি প্রফিটেবল স্ট্র্যাটেজির 5টা উপাদান আছে। 1, আপনার এন্ট্রি হতে হবে পরিষ্কার এবং উদ্দেশ্য প্রণোদিত। 2, স্টপ লস হতে হবে পূর্ব নির্ধারিত। 3, টার্গেট হতে হবে যুক্তিপূর্ণ। 4, পজিশন সাইজ হতে হবে অঙ্কের নিয়মে। 5, ট্রেড পরিচালনা হবে নিয়ম অনুযায়ী। এই 5টি বিষয়ের যে কোনো একটির অন্যথা হলেও আপনার স্ট্র্যাটেজি ফেল করবে, কেবলমাত্র অসম্পূর্ণতার জন্য।
আপনাকে যদি প্রশ্ন করা হয় কতগুলো স্ট্র্যাটেজি আপনি আজ পর্যন্ত পরীক্ষা করে দেখেছেন, আপনার আকাঙ্ক্ষিত বিষয়ের জন্য আপনি কতবার ইউটিউব ভিডিও সার্চ করেছেন, আপনার সেই আকাঙ্ক্ষিত বিষয় যদি সাধারণভাবে বারবার কাজ করে যেত স্বয়ংক্রিয় না হওয়া পর্যন্ত, তাহলে আপনার অহংকার কি সেটাকে হজম করতে পারত? নাকি নিজেকে দক্ষ প্রমাণ করার জন্য আপনি আরও জটিল কিছু খুঁজছেন? আপনি যদি সঠিকভাবে সম্পাদনা করতে পারেন তবে একটা সেটআপই আপনার পক্ষে যথেষ্ট, কিন্তু সঠিক সম্পাদনা সঠিক পরিচালনার দ্বারাই সম্ভব। দ্বাদশ পর্ব। যেভাবে একজন তার প্রফিট এবং লসকে লক্ষ্য করে, ঠিক সেইভাবে আমি আমার সংবেদনশীলতাকে লক্ষ্য করি। গুরুত্ব অনুসারে আমি আমার ট্রেডিংয়ের দিনগুলোকে ট্রাফিক সিগন্যালের মতো 3টে রঙে ভাগ করেছি: সবুজ দিন, হলুদ দিন এবং লাল দিন। লাল দিন মানে বিপজ্জনক, আমি ট্রেড করি না। টিল্ট ট্রেকার একবার বলেছিলেন, ইমোশনকে কন্ট্রোল করলে তবেই অর্থ উপার্জন সম্ভব। স্ট্রু আঙ্গার, এই নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। সর্বকালীন সেরা পোকার প্লেয়ার। একটা সস্তার মোটেল ভেঙে যাওয়ায় যার মৃত্যু হয়েছিল। কেন জানেন? টিল যখন হেরে যেতেন তখন তার সর্বস্ব, এমনকি বাড়িটাও বন্ধক রেখে বেট করতেন। দক্ষতার জন্য তিনি কিংবদন্তি ছিলেন, এটা ঠিকই, কিন্তু তার কোনো ইমোশনাল কন্ট্রোল ছিল না। সোমবার হেরে যাবার পর তিনি বলতেন, মঙ্গলবার আমি এটাকে উসুল করবই। আবার মঙ্গলবার হেরে গেলে তিনি বলতেন, বুধবার হলো আমার জেতার দিন। বুধবার আবার বিপর্যয়, রিভেঞ্জ ট্রেড। বৃহস্পতিবার সর্বশান্ত। টিল্টের মতো আমাদেরও সেই একই অবস্থা হতে পারে যদি আমরা আমাদের ইমোশনকে লক্ষ্য না করি। তাই সবুজ দিন নিজেকে শান্ত রেখে এবং ধৈর্য ধরে নিয়ম মেনে ট্রেড করার দিন। হলুদ দিন মানে নিয়ম বুঝতে না পেরে উদ্বিগ্ন অবস্থায় ছুটে চলার দিন, অর্থাৎ সাবধানতা অবলম্বনের দিন। এবং লাল দিনের অর্থ রাগ, বেপরোয়া ভাব এবং শৃঙ্খলা ভঙ্গের দিন, সুতরাং ট্রেড থেকে বিরতির দিন। ভদ্রলোক এই 3টে দিনের নিয়মকে পালন করেছেন, ফলে বিগত 5 বছরে লাল দিনে তার কখনো অ্যাকাউন্ট শূন্য হয়নি। আবার সবুজ দিনে তিনি তার সংবেদনশীল মনকে আরও শান্ত করে কাজ করতে পেরেছেন। লাল দিনগুলোতে প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আপনার রক্ত সঞ্চালিত হয়, আপনার যুক্তিযুক্ত চিন্তাগুলো অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আপনার মনস্তত্ত্ব সঠিক সিদ্ধান্ত নেবার পক্ষে উপযুক্ত নয়। মার্কেট জানে না যে আপনি জেগে আছেন, কিন্তু আপনার শরীর জানে। লাল দিনে ট্রেড করা মানে এটা আপনার দুর্বলতা নয়, এটা হলো আপনার শরীর বিজ্ঞানকে সম্মান জানানো। এবার আপনার ইমোশনাল ম্যানেজমেন্টের কথায় আসি। অভুক্ত অবস্থায় কখনো ট্রেড করবেন না, তার কারণ ব্লাড সুগার আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে দুর্বল করে দেয়। রাগান্বিত অবস্থায় ট্রেড করা উচিত নয়, তার কারণ এক্ষেত্রে ইমোশনাল হাইজ্যাকিং হয়। যদি একাকিত্ব বোধ করেন, আপনার মন লাভের মাধ্যমে নিঃসঙ্গতাকে দূর করতে চাইতে পারে, সুতরাং কোনো ট্রেড নয়। যখন আপনি ক্লান্ত থাকেন তখন বিচার বিবেচনার প্রতি আপনার আস্থা থাকে না, সুতরাং এক্ষেত্রেও ট্রেড করা উচিত নয়। প্রতিদিন ট্রেডিং শুরু করার আগে এই বিষয়গুলোকে বিবেচনা করা উচিত। এবার আসছি 24 ঘন্টার নিয়মে। যদি কোনোদিন আপনার লস হয় তাহলে 24 ঘন্টা বিরতি দেওয়া উচিত। এটা বাধ্যতামূলক, তার কারণ এটাই নয় যে আপনি পরের দিন জিততে পারবেন না। এই বিরতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রতিটি অ্যাকাউন্ট শূন্য হবার আগে আপনার নিশ্চয়ই মনে হয়েছে এর পরবর্তী ট্রেড আমি অবশ্যই জিতব, কিন্তু এবারও আপনি ধ্বংস হলেন। আপনার শেষ লসের দিন তার কথা আপনি মনে করে দেখুন। বুকে হাত দিয়ে সততার সঙ্গে বলুন তো, আপনি কি আপনার পজিশন সাইজ বাড়িয়ে দেননি যাতে আপনার লস কভার হয়ে যায়? এই পদক্ষেপ নিজেকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু এটা লাল দিন বিবেচনা করে আপনি যদি না এগিয়ে ফিরে আসতেন তাহলে কি ক্ষতি হতো? আপনার ইমোশনকে ম্যানেজ করা মানে নিজেকে রক্ষা করা। এবার এগিয়ে যাবার পদ্ধতি বলি। ত্রয়োদশ পর্ব। যারা এই মার্কেটকে পরিচালনা করে, অর্থাৎ ইনস্টিটিউশনাল প্লেয়াররা, কেউ আপনার বন্ধু নয়। যদি হতো
তাহলে বারবার আপনার স্টপ লস হিট হতো না। বড়রা জানে কোথায় আপনি স্টপ লস লাগিয়ে রেখেছেন। এই স্টপ লস শিকারীদের হাত থেকে বাঁচার উপায় হলো তাদের নাগালের বাইরে স্টপ লস প্রতিস্থাপন করা। ব্যাপারটা এইরকম, ধরুন 100-তে একটা সাপোর্ট আছে, আপনি হয়তো 99-তে স্টপ লস রেখেছেন। মার্কেট 99-এর কিছুটা নিচে নেমে আপনার সঙ্গে অনেকের স্টপ লসকে হিট করিয়ে আবার 105-এ উঠে গেল। ট্রেডাররা চিৎকার করে উঠল, ম্যানিপুলেশন, কারসাজি, অসভ্যতা ইত্যাদি নানা ভাষায় গালাগালিও দিল। কিন্তু বড়রা এসবে পাত্তাও দেয় না। তার কারণ তাদের লিকুইডিটি প্রয়োজন, আর সেই লিকুইডিটি আসে স্টপ লস শিকারের মাধ্যমে। ভাববেন না তারা পিশাচ, আসলে তারা দক্ষ। একজন প্রাক্তন মার্কেট মেকারের স্বীকারোক্তি ছিল এইরকম, কোথায় অনেক স্টপ লস লাগানো আছে আমরা কিভাবে বুঝতে পারি জানেন? একটা নির্দিষ্ট লেভেলে একগুচ্ছ উজ্জ্বল লাল ক্যান্ডেল দিয়ে তৈরি ক্রিসমাস ট্রির মতো জোন তৈরি করা হয়। আমাদের কাজ তো খুবই সহজ, প্রাইসকে ঠেলে সেই জোনে পৌঁছে লিকুইডিটি কালেক্ট করা এবং তারপর সঠিক জায়গায় ফিরে আসা। সব থেকে লাভজনক প্রফিটেবল জোন কোনটা জানেন? রাউন্ড নাম্বার থেকে 1 সেন্ট কম, তারপরেই 50% রিট্রেসমেন্ট। আমরা এটাকে হান্টিং সেশন বলি। এটা কোনো পৈশাচিকতা নয়, শুধুমাত্র গণনা। জলাশয়ে চার ফেলে মাছকে একত্রিত করা। এক্ষেত্রে পরামর্শ হলো যন্ত্রণার জায়গায় স্থির হয়ে যন্ত্রণা সহ্য করা। সময় কাটানোর যন্ত্রণাকে যত বেশি সহ্য করতে পারবেন তত আপনি লাভের দিকে এগিয়ে যাবেন। মানুষের স্বভাবগত ধারণাকে শোষণ করাই মার্কেট মেকারদের উদ্দেশ্য। সুতরাং তাদের বোধগম্যতার বাইরে থাকতে হবে। প্যাটার্নের কোনো পরিবর্তন হয় না। ক্ষতিগ্রস্তরা কখনো শিখতে চায় না। স্টপ লস কখনো কাছাকাছি রাখতে নেই, রাখা উচিত স্ট্রাকচার ব্রেকিংয়ের কিছুটা দূরে। স্টপ লস রাউন্ড নাম্বারে না হয়ে আগলি নাম্বারে, অর্থাৎ 99-এর বদলে 98.73-এ রাখা উচিত। সবসময় যুক্তি মেনে চলা উচিত। স্টপ লস লাগানোর জন্য আপনি এটিআর পদ্ধতিও ব্যবহার করতে পারেন। এটিআর অর্থাৎ অ্যাভারেজ ট্রু রেঞ্জ। ইন্ডিকেটরের লিস্টে আপনি এটিআর পেয়ে যাবেন। এটিআরকে 1.5 দিয়ে গুণ করুন। যে সংখ্যাটা দাঁড়াবে সেই সংখ্যার দূরত্বে আপনি আপনার স্টপ লস লাগান, তবে অবভিয়াস লেভেলে নয়। এটা রাখবেন স্বাভাবিক ভোলাটিলিটির বাইরে, কিন্তু আপনার রিস্ক টলারেন্সের মধ্যে। মার্কেট মেকারের শিকারীরা স্বাভাবিক স্টপ লসকেই স্বীকার করে, আপনাকে তার বাইরে থাকতে হবে। আমার মনে হয় আপনি ঠিক সাপোর্টের নিচে স্টপ লস রাখেন। এবার নিজেকে শিকারীর জায়গায় দাঁড় করান তো। আপনি নিজেকে শিকারীর জায়গায় দাঁড় করান, শিকারের জায়গায় নয়। আপনি নিশ্চয়ই সহজলভ্যকেই আগে স্বীকার করবেন, কষ্টসাধ্যকে নয়, তাই না? সুতরাং শিকারীর থেকে দূরে থাকাটাই আপনার প্রথম পদক্ষেপ। তারপর চতুর্দশ পর্ব। এবার আলোচনা করব যৌগিক প্রভাব বা কম্পাউন্ড এফেক্ট নিয়ে। মহান বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। আসুন দেখি ট্রেডিংয়ে এটাকে কিভাবে ব্যবহার করা যায়। ছোট লাভ কিন্তু বড় স্বপ্ন। ধরুন আপনি $1000 দিয়ে ট্রেডিং শুরু করলেন। আপনার দৈনিক লক্ষ্য 1%। 220 দিন আপনি ট্রেড করতে পারবেন 1 বছরে। আপনার অঙ্ক অনুযায়ী 1 বছর পরে আপনার পুঁজি গিয়ে দাঁড়াবে $9000। দ্বিতীয় বছরের শেষে $81000। তৃতীয় বছর $729,000। আপনি হয়তো বলবেন অসম্ভব। আপনি ঠিকই বলেছেন। এবার বাস্তবে ফিরে আসি। নির্মম সত্য হলো, আপনি দৈনিক গড় রোজগার যদি 0.5% ধরেন, এটা কিন্তু সরল রেখা অনুযায়ী বাড়বে না। এটা হবে এইরকম, কোনোদিন +2%, তো কোনোদিন -1.5%, কোনোদিন +0.5%, আবার কোনোদিন -1%। তারপরের দিন যদি হয় -1%, তাহলে তারপরের দিন +3%। এটা যেন অতি কষ্টে পাহাড় কেটে রাস্তা তৈরি করে উপরে ওঠা। অন্তত 100টা ট্রেডের পর আপনি অ্যাভারেজ অঙ্কটা বুঝতে পারবেন। এর যৌগিকতায় কোনো জাদু নেই। এর ম্যাজিকটা লুকিয়ে আছে সেইখানে যেখানে ঝুঁকি সামলে
আবেগকে সংযত করে মনোবলকে বাঁচিয়ে রেখে আপনি লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন, যেখানে প্রথমের দিকেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় এবং 1% মানুষ টিকে থাকে। এখানে বাঁকটা কেমনভাবে নেয় জানেন? ধরুন প্রথম মাসে আপনার 5% বাড়লো, আবার দ্বিতীয় মাসে 3% কমলো, তৃতীয় মাসে 8% বাড়লো, আবার চতুর্থ মাসে 6% কমলো, পঞ্চম মাসে 12% বাড়লো, আবার ষষ্ঠ মাসে 2% কমলো। তাহলে অ্যাভারেজ হিসাব আপনার 6 মাসে 14% বাড়লো। তাহলে বুঝতেই পারছেন পথটা ততটা মসৃণ নয় এবং সহজও নয়, কিন্তু লাভদায়ক। এটাই বাস্তব। হয় মেনে নিন, না হলে সরে যান। এবার লসের হিসাবটা বলি। 0.5% দৈনিক অ্যাভারেজের ভিত্তিতে প্রথম বছর আপনার লস 3000 ইউনিট, দ্বিতীয় বছরে 9000 এবং তৃতীয় বছরে 27000 ইউনিট। এত লস হওয়া সত্ত্বেও আপনার বাৎসরিক রোজগার কিন্তু 3 গুণ বেড়ে গেছে। মহামান্য ওয়ারেন বাফেট বার্ষিক 20% হারে রোজগার বাড়িয়ে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিয়েছেন। আপনি যদি একজন দক্ষ ট্রেডার হন, আপনার রোজগার 100% বাড়তেই পারে, কিন্তু তফাৎটা কোথায় জানেন? সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনের এবং ভাবনারও পরিবর্তন হয়। যেমন আপনার মনে হতেই পারে আমি 10,000 ইউনিট মাসে রোজগার করে দেখাবো। শুধু মাসে নয়, এই একইভাবে 10 বছর ধরে যদি কাজ করে যাই, ব্যাস স্বপ্নে আপনার অঙ্ক শুরু হয়ে গেল। প্রথম বছর 1000 ইউনিটটা হয়ে যাবে 3000 ইউনিট, দ্বিতীয় বছরে 3000 ইউনিট হয়ে যাবে 15,000 ইউনিট, তৃতীয় বছরে 15,000 ইউনিট হয়ে যাবে 60,000 ইউনিট। এইভাবে আপনি একদিন মিলিয়ন থেকে বিলিয়নিয়ারে পরিণত হবেন। হতেই পারেন, যদি এখানে কিন্তু একটা যদি আছে, সেটা হলো আপনার সংসার, আপনার ইলেকট্রিকের বিল, গ্যাসের খরচা, বাচ্চার খেলনা অথবা লেখাপড়া চালানোর খরচা, এগুলো আসবে কোত্থেকে? এই রোজগারের পয়সা থেকেই না। তাই আপনাকে উইথড্র করতে হবে। কম্পাউন্ডিংয়ের সবথেকে বড় সমস্যা লস নয়, উইথড্রল। তাই আপনার কম্পাউন্ড ঘড়িটাকে রিসেট করতে হবে। কিভাবে? আপনার 10,000 যদি 100% বাড়ে এক বছরে, তাহলে তার থেকে 5,000 উইথড্র করতে হবে, তার বেশি নয়। দেখবেন 5 বছরে 85,000 আপনাকে রিটার্ন দিয়েছে। এই যৌগিক সমীকরণের 3টে ভাগ আছে। 1 নম্বর প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ যা নিয়ে আপনি শুরু করেছিলেন। 2 নম্বর আপনি যে লক্ষ্যে পৌঁছতে চান। 3 নম্বর সময়, ধৈর্য এবং শৃঙ্খলা। আমি ধরে নিচ্ছি আপনি এই 3টি বিষয়কে ঠিকমতো নিয়ন্ত্রণ করছেন, কিন্তু সময় বড়ই শক্তিশালী। আপনি 5 বছরের ফল পেতে চাইছেন 1 বছরের অভিজ্ঞতার বিনিময়ে। জীবন কিন্তু এভাবে চলে না, আর মার্কেট তো নয়। আচ্ছা, আপনি কি ট্রেডিংয়ের এই অদ্ভুত যাত্রাকে সত্যিই আলিঙ্গন করতে পারবেন? শুধুমাত্র পদ্ধতিকে ভালোবেসে, প্রফিটকে নয়? যদি না পারেন, তাহলে অন্যান্য 95% মানুষের মতো 2 বছরের মধ্যে আপনি মার্কেটকে বিদায় জানাবেন। এই কম্পাউন্ড গ্রোথ কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা বিষয়, কিন্তু তার জন্য আপনাকে সঠিক ট্রেন্ড খুঁজে বার করতে হবে। কিভাবে খুঁজবেন? পঞ্চদশ অধ্যায়। আপনার লক্ষ্যকে একমুখী করতে হবে, অর্জুনের লক্ষ্যভেদের মতো। মার্কেটে ট্রেডিংয়ের উপযোগী বহু পদ্ধতি আছে, তার মধ্যে 3টিকে নির্বাচন করতে হবে সূক্ষ্ম বিচারের মাধ্যমে। যদি বেশি নির্বাচন করেন, তাহলে বেশি ভুল হবে। নতুন ট্রেডাররা এই ভুলটাই করে। ওয়াচ লিস্টে প্রচুর স্টক, গাদা গাদা ইন্ডিকেটর, বিভিন্ন টাইম ফ্রেম, ফলস্বরূপ বিশ্লেষণ পক্ষাঘাতগ্রস্ত, সুযোগ হাতছাড়া। আপনার এই বিষয়গুলি যদি সংক্ষিপ্ত হয়, তাহলে আপনার বিচারে স্পষ্টতা আসবে, ট্রেড নির্ভুল হবে। এই সংক্ষিপ্তকরণ কিভাবে করবেন? আপনি যদি সুইং ট্রেডার হন, ধরুন সোমবার আপনার মতে শ্রেষ্ঠ 20টি স্টক আপনি নির্বাচন করলেন। মঙ্গলবার স্টকগুলোর ট্রেন্ড শনাক্ত করুন। বুধবার কি লেভেলগুলিকে মার্ক করুন। বৃহস্পতিবার আপনার সেটআপের জন্য অপেক্ষা করুন। শুক্রবার সর্বোচ্চ 2টি থেকে 3টি ট্রেড এক্সিকিউট করুন। কিভাবে করবেন? ইংরেজিতে ফোকাস শব্দটি বানানের ভিত্তিতে।
ফোকাস। এফ হলো ফ্লোয়িং, ওয়ান ডে চার্টে পরিষ্কার আপ ট্রেন্ড দেখতে পেলেন। ও হলো অবভিয়াস বা নিশ্চিত, ধরুন 100 পয়েন্টে একটা রেজিস্ট্যান্স লেভেল দেখলেন যেটা 3বার টেস্ট করা হয়ে গেছে। এবার সি হলো ক্লিন বা পরিষ্কার, বিশৃঙ্খল জগা খিচুড়ি মুভমেন্ট নয়, পরিষ্কার কারেকশনের সঙ্গে মুভমেন্ট। ইউ হলো আপকামিং, আপনি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, বর্তমানে 98তে আছে, এরপর 100তে পৌঁছবে, যেহেতু সেখানে রেজিস্ট্যান্স আছে। এস হলো সিম্পল বা সাধারণ, যেমন 100 রেজিস্ট্যান্সকে যদি শক্তিশালীভাবে পার করে তাহলে আরও এগিয়ে যেতে পারে। অন্যরা কে কি বলছে, কে কি করছে দেখার কোনো দরকার নেই। লেখক এক জায়গায় বলছেন, এই পদ্ধতি শিখতে আমার বছরের পর বছর সময় লেগেছে। এই বিষয়গুলোকে মেনে চললে ভালো ট্রেড খুঁজে বার করতে হয় না, বরং ভালো ট্রেড ট্রেডারকে খুঁজে নেয়। আপনার অন্তর্দৃষ্টিকে বাড়ানোর জন্য এই 3টি বিষয়ে যদি মাসের পর মাস অভ্যাস করেন তাহলে মার্কেটের চরিত্র, ছন্দ এবং প্রবণতাকে আপনি নিজেই বুঝতে পারবেন। গোল্ড রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়িয়ে আছে। আপনি জানেন এর আচরণ এখন কেমন হতে পারে। S&P সর্বকালীন হাই চলছে, এই একই প্যাটার্নে এর আগে তো আপনি 50 বার ট্রেড করেছেন। দক্ষতাই আসলে শেষ কথা, এটা সব সময় সত্য। সেই যে ব্রুসলি বলেছিলেন, আমি তাকে ভয় পাই না যে 10,000 রকমের কিক প্র্যাকটিস করে এসেছে, বরং তাকে ভয় পাই যে একটাই কিক 10,000 বার প্র্যাকটিস করে এসেছে। ট্রেডিংও একই কথা বলে, 100টা বিষয়ে অতিমাত্রায় জানার থেকে 3টি বিষয়ে ভালোভাবে জানা অনেক বেশি জরুরি। আর সেটা যদি ফোকাসের বানানের ফর্মুলায় না হয় তাহলে সেটা ট্রেড নয়, সংখ্যার চেয়ে গুণমানের জয় সর্বত্র। আপনার সঙ্গে এখন কতগুলো স্ক্রিন আছে, কতগুলো ওয়াচ লিস্ট বা কতগুলো ইন্ডিকেটর আছে, এই সংখ্যাধিক্য আপনার প্রফিটকে খেয়ে ফেলছে না তো? এখন নিশ্চয়ই বুঝেছেন এগুলো কম থাকলে আপনি বেশি লাভবান হতেন। সুতরাং 3টি ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি 1 মাস ট্রেড করে দেখুন। যদি আপনি সম্পূর্ণ আয়ত্তে আনতে পারেন তাহলে এগুলোই আপনার সেটআপ। কিন্তু মনে রাখবেন, আপনার আবেগের ঝড়কে কিন্তু সামলানোর দায়িত্ব কোনো সেটআপের নয়। মনে থাকবে তো? ষোড়শ পর্ব। এই পর্বে আপনার অতি মূল্যবান ভুলগুলোকে আমি বিনামূল্যে দেখাতে চলেছি, যার মূল্য প্রত্যেক দক্ষ ট্রেডারকেই দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি শিখছেন? আপনাদের আজ নিয়ে যাব ব্যর্থতার জাদুঘরে। কোনো প্রবেশ মূল্য নেই। আপনি যদি শিখতে পারেন তাহলেই আমার ঋণ পরিশোধ হয়ে যাবে। প্রথমেই দেখুন স্টপ লস না রাখার ভয়ঙ্কর ছবি। মার্চ 2017, $45,000 লস। স্ট্র্যাটেজির জন্য নয়, মনে হয়েছিল ফিরে আসবে, কল বাই করেছিলাম, কিন্তু স্টপ লস ছিল না। স্টক উল্টো দিকে যাচ্ছে, মনে হচ্ছে এটা ওভারসোল্ড, এখনই বাউন্স করবে, কিন্তু করলো না। অপশন এক্সপায়ার করলো। 3 সপ্তাহে $45,000 লস। এখান থেকে কি শেখা গেল? মার্কেটের ডিরেকশন সম্পর্কে অটল সিদ্ধান্ত সময়ের সঙ্গে সঙ্গে ভুল প্রমাণিত হলে কিছুই করার থাকে না। এরপর আসুন দ্বিতীয় ছবিতে, অ্যাভারেজের ভয়াবহতা। জুন 2018, লস $30,000। ট্রেড লসের দিকে গেলে অ্যাভারেজ করা মানে মার্কেটকে মেরে ফেলার জন্য আপনি বিষ পান করছেন। প্রথমে 5,000 নিয়ে এন্ট্রি করলেন, উল্টো দিকে গেল আরও 10,000 এন্ট্রি করলেন, আরও উল্টো দিকে তো আরও 30,000। এবার মার্কেটকে তো ফিরতেই হবে। জেডের বসে সর্বশেষ আরও 30,000। আপনার অ্যাকাউন্ট শূন্য। অ্যাভারেজ করা দক্ষতার বিষয় হতে পারে, কিন্তু ভুল হলেও ডবল অ্যাভারেজ সর্বনাশ ডেকে আনে। তৃতীয় প্রদর্শন, ফোমোর পরিণতি। ডিসেম্বর 2020, লস $25,000। সবাই বলছে বিটকয়েন 29,000-এ পৌঁছে গেছে, এখন না নিলে দেরি হয়ে যাবে। এটা 100,000-এ গিয়ে পৌঁছবে। টুইটার, ইউটিউবার, ট্যাক্সি ড্রাইভার সবাই বলছে। মার্কেট যখন 30,000-এ তখন কেনা হলো,
আর ঠিক তখনই মার্কেট ক্র্যাশ করলো। প্রচণ্ড ভয়ে 20,000 এক্সিট। বাড়িতে সবাই বলল, বিটকয়েনের খবর কি রে, কত দূর উঠল? প্রদর্শন 4, লিভারেজের পাগলামি। মার্চ 2021, লস $50,000। কারণ 50-1 লিভারেজ, ভুল সিদ্ধান্ত, উল্টো দিকে 3% মুভমেন্ট, অ্যাকাউন্ট শূন্য। সর্বমোট $28 লক্ষ অমূল্য শিক্ষা। যদি আপনি শিক্ষা লাভ করতে পারেন তাহলে কোনো হারই কিন্তু হার নয়। এগুলো শুধুমাত্র ডেটা। আপনার প্রতিটি ভাবনা এবং আবেগের ডকুমেন্ট সংরক্ষণ করুন। প্যাটার্ন খুঁজে বার করুন। কোথায় আপনি বারবার লস করেছেন? নিয়ম স্থির করুন। একই ভুল বারবার করবেন না। নিয়ম যদি যন্ত্রের মতো পালন করতে পারেন তাহলে সেই নিয়ম আপনাকে রক্ষা করবেই। ট্রেডার ভদ্রলোক বলেছিলেন, প্রতিটি ট্রেডে স্টপ লস আমার $200 বেশি সেভ করে। কখনো অ্যাভারেজ না করার ফলে আমার $100 বেশি সেভ হয়। অন্যের নানা রকম কথায় প্রভাবিত হয়ে আমি কখনো ট্রেড করি না। এতে আমার $150 বেশি সেভ হয়। ম্যাক্সিমাম 10-1 লিভারেজ আমার ক্যারিয়ারকে বাঁচিয়ে রাখে। এই প্রতিটি নিয়ম আমার রক্তের মধ্যে প্রবাহিত হয়। এই নিয়মগুলি এতটাই দুর্মূল্য যে সোনা দিয়েও একে ওজন করা যায় না। এবার বলি, আপনি কি আপনার ভুলগুলো থেকে কিছু শিখতে পেরেছেন, নাকি শুধুমাত্র খারাপ অনুভবই করেছেন? যন্ত্রণার দ্বারা অগ্রসর হওয়ার নামই হলো শিক্ষা। সেক্ষেত্রে আপনার অসফলতাও বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে আর একটা বিষয় আছে যা একজন সাধারণ থেকে একজন পেশাদারকে বিভাজিত করে। সপ্তদশ পর্ব। যেখানে সাধারণ ট্রেডারদের লক্ষ্য থাকে সঠিক হবার দিকে, সেক্ষেত্রে প্রফেশনালদের লক্ষ্য থাকে ধনী হবার দিকে। এটাই হলো মূল পার্থক্য। প্রফেশনালরা কি করা উচিত তার থেকে কি করা উচিত নয় সেদিকেই গুরুত্ব দেয় বেশি। মিস্টার অ্যালেক্স একজন সাধারণ ট্রেডার। সে প্রতিদিন ট্রেড করে, কোনো সুযোগ হাতছাড়া করে না। অন্তত 15টা পজিশন তার সামনে সব সময় খোলা। প্রতিটির বৈচিত্র্য সে লক্ষ্য করে, প্রতি মাসে উন্নত স্ট্র্যাটেজি পরিবর্তন এবং প্রয়োগ করে। প্রতিটি জয় ইনস্টাগ্রামে শেয়ার করে। এদিকে একজন প্রফেশনাল সুইং ট্রেডার মিসেস প্যাট্রিসিয়া সপ্তাহে 3-4 দিন ট্রেড করে, তাও আবার 1টা থেকে 2টো পজিশন। দিনে 2 বার চেক করে। একই স্ট্র্যাটেজিতে অন্তত 5 বছর লেগে থাকে। সে একজন ট্রেডার, একথা কাউকে জানতেও দেয় না। বছরের শেষে ফলাফল, অ্যালেক্স 37% লস এবং এক রাশ হতাশা। প্যাট্রিসিয়া 67% লাভ এবং 8 ঘন্টা নিশ্চিন্তে ঘুম। এখানে পার্থক্যটা দক্ষতার কারণে নয়, আচরণগত কারণে। এছাড়াও অ্যামেচারদের সঙ্গে প্রফেশনালদের আরও গভীর পার্থক্য আছে। অ্যামেচার ট্রেডাররা উইন রেট, প্রফিট অ্যান্ড লস, অ্যাকাউন্ট ব্যালেন্স এইসব দিকে লক্ষ্য রাখে, কিন্তু প্রফেশনালরা তাদের প্রত্যাশাজনিত ব্যর্থতার দিকে লক্ষ্য রাখে। অ্যামেচাররা ভাবে আমি কতটা লাভ করতে পারবো, কিন্তু প্রফেশনালরা ভাবে আমি কতটা ভালো এক্সিকিউট করতে পারবো। অ্যামেচাররা প্রফিটের দিকে লক্ষ্য রাখে, কিন্তু প্রফেশনালরা প্রসেসের দিকে লক্ষ্য রাখে। অ্যামেচাররা ভাবে কতটা আমি লাভ করতে পারবো, প্রফেশনালরা ভাবে আমার পক্ষে কতটা লস করা সম্ভব। অ্যামেচাররা এন্ট্রির দিকে ফোকাস করে, কিন্তু প্রফেশনালরা এক্সিটের দিকে ফোকাস করে। অ্যামেচাররা বর্তমানের কথা ভাবে, আর প্রফেশনালরা পরিণতির কথা ভাবে। প্রফেশনালদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সর্বাধিক 2% রিস্ক নেয়। সঠিক সেট আপ ছাড়া তারা ট্রেড করে না। কিন্তু অ্যামেচাররা শৃঙ্খলার অভাবে জটিল জায়গায় ট্রেড নিয়ে ফেলে। আপনি আপনার বিগত 20টা ট্রেডকে লক্ষ্য করে দেখুন, কতগুলো আপনার পরিকল্পনা মাফিক আর কতগুলো আপনার আবেগ প্রবণতার কারণে নিয়েছিলেন। যদি 20%-এর বেশি আবেগের কারণে নিয়ে থাকেন তাহলে আপনি একজন অ্যামেচার ট্রেডার। কিন্তু আপনার ডেটার উপর বিচার বিবেচনা করা উচিত ছিল, কারণ ডেটা আপনার অ্যাকাউন্টকে সেভ করতে পারে। আপনি কি বিরক্তিকরভাবে ধনী হতে চান, নাকি উত্তেজনার বশে ফকির হতে চান? পছন্দটা আপনার। একজন পেশাদার হতে গেলে আপনাকে সঠিক টুলস নির্বাচন করতে হবে। সেটা কি বলছি।
অষ্টদশ পর্ব। অনেক ট্রেডার $5,000 ব্যয় করে কোর্সের পেছনে, কিন্তু সঠিক চার্টের পেছনে $15 ব্যয় করতে চায় না। এটা ঠিক সেই রকম যে গাড়ি কিনছে কিন্তু জ্বালানির পেছনে খরচ করতে চায় না। আপনার প্রথম প্রয়োজন কমপক্ষে 3টি জিনিস, বাকিগুলো পরে হলেও চলবে। 2018 সাল। লেখক বলছেন, আমার সেট আপ দেখতে ছিল অনেকটা নাসা মিশন কন্ট্রোলের মতো। 6 মাসের লক্ষ্য, 15টি প্রোগ্রাম, তার জন্য লগ্নি $10,000। 15টি প্রোগ্রাম আমার জন্য অতিরিক্ত হয়ে পড়েছিল, তাই বিভ্রান্তের কারণে পুরোটাই লস। 2025 সাল। আমি এখন অনেকটা সংযত, মাত্র একটা ল্যাপটপ এবং 3টি প্রোগ্রাম, প্রতি মাসে $50 মূলধনের ঝুঁকি। ফলাফল পরিচ্ছন্নতা এবং স্থির লক্ষ্যের ফলে মুনাফা 10 লক্ষেরও বেশি। কারণ আসল সত্যটা আমি বুঝতে পেরেছিলাম যে টুলস ট্রেডার তৈরি করতে পারে না, সিদ্ধান্ত যেটা পারে। এক্ষেত্রে প্রয়োজন ট্রেডিং ভিউয়ের চার্ট, মাসের মাত্র $15 মূলধন, চার্টের সঠিক বিশ্লেষণ, বারবার ব্যাক টেস্টিং, একজন ভালো ব্রোকার যার দ্বারা সঠিকভাবে এক্সিকিউট করা যাবে, ঠিক ভুল সমস্ত সিদ্ধান্তের জার্নাল। এটা সত্যিকারের শিক্ষার জন্য। তবে এই জার্নাল প্রফিট অ্যান্ড লসের জন্য নয়, গভীর বিশ্লেষণের জন্য। প্রত্যেকটি এন্ট্রির নির্দিষ্ট কারণ, এন্ট্রির আগে, মধ্যে এবং পরের মানসিক অবস্থা, মার্কেটের যে কোনো অবস্থাতে সঠিক নিয়ম পালনের বিবরণ। জার্নালের বিবরণী আমি এইভাবে লিখতাম, যেমন ডেট, পেয়ার, ডিরেকশন, এন্ট্রি, স্টপ লস, টার্গেট, রেজাল্ট, গ্রেড এবং শেষ পর্যন্ত লেসন, মানে আমি যা শিখতে পারলাম। এখানে গ্রেডের ঘরে সঠিক মূল্যবোধের মাধ্যমে সততার সঙ্গে লেখা হয়। A+ মানে পারফেক্ট এক্সিকিউশন, B অর্থাৎ ছোটোখাটো ভুলভ্রান্তি, C মানে চরম ভুল, F অর্থাৎ যেখানে নিয়ম ভাঙা হয়েছে। এইভাবে 100টা ট্রেডকে ট্র্যাক করার পর সঠিক প্যাটার্ন আমার সামনে উদ্ভাসিত হয় এবং আমার দুর্বলতাও আমার চোখে ধরা পড়ে। ব্যাস, এই পর্যন্ত। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কত টাকা স্ট্র্যাটেজি কেনার পেছনে খরচ করেছেন এবং তার থেকে কতটা লাভবান হয়েছেন, বলুন। আপনি কি ট্রেডকে আরো সুন্দর করার জন্য টুলস কিনেছিলেন, নাকি আসল ট্রেডিংকে এড়িয়ে যাবার জন্য? বলতে হবে না, চিন্তা করে দেখুন। কখনো কখনো স্বল্পতাও আধিক্যে পরিণত হয়। লেখক আরো বলেছেন, সঠিক সম্প্রদায় না পেলে টুলস মূল্যহীন হয়ে পড়ে, যা তিনি অনেক কষ্টের মাধ্যমে শিখেছিলেন। তিনি লিখেছেন, নিঃসঙ্গভাবে ট্রেড করা আমাকে প্রায় মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিল। বিচ্ছিন্নতা, একাকিত্ব আসলে একটা ফাঁদ, আর মার্কেট হলো দলগত মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। এখানে একা বিজয়ী হওয়া যায় না। নভেম্বর 2019। ঘড়িতে দুপুর 3টে। পরপর 7 সপ্তাহ লসের পর মূলধন 68% নেমে এসেছে। আত্মীয়রা সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। স্বাস্থ্য কোথায়? স্বাস্থ্য আশার আলো নিভে গেছে। লেখক একটা জার্নালে লিখেছেন, হয়তো ওদের কথাই সত্য যারা আমাকে ট্রেডিংয়ের পথে আসতে বারণ করেছিল। তাহলে আমার কি ট্রেডিং ছেড়ে দেওয়া উচিত? এইসব ভাবতে ভাবতে আমার ফোনটা বেজে উঠল। আমার এক ট্রেডার বন্ধুর ফোন। কি বন্ধু, মন খারাপ? ভীষণ একা লাগছে? চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। চলে গেলাম। সারা রাত ধরে নানা রকম ট্রেডিংয়ের গল্প, লসের গল্প, আশার গল্প, আশাহীনতার গল্প, অসহ্য যন্ত্রণার গল্প, সব কিছু বললাম তাকে। সেদিনকার সেই আলোচনা আমার জীবনটাকে বদলে দিল। সেই বন্ধুর সহযোগিতায় আমাদের একটা ট্রেডিং কমিউনিটি তৈরি হলো। এখানে কোনো সিগন্যাল বা টিপসের আলোচনা হতো না, বরং কিভাবে টিকে থাকা যায় এই বিষয়ে আলোচনা হতো। আমার থেকে অভিজ্ঞরা শেয়ার করতেন বড় লস হলে কিভাবে তাকে রিকভার করা যায়। সেখান থেকেই শিখেছি নিয়ম ভঙ্গ করার পরিণতি কি হয়, আবেগ আপ্লুত হয়ে অন্যকে নকল করার পরিণতি কি হয়।
পেয়েছি ভালো মন্দের সঠিক বিবৃতি। কোনো অহংকার নয়, কোনো সাজানো মিথ্যে নয়, কেবলমাত্র সত্য। তিনি আরও লিখেছেন, আমাদের ট্রেডিং গ্রুপে 3টে নিয়ম মানা হয়। 1 নম্বর, প্রত্যেকের সব থেকে খারাপ ট্রেড সকলের সামনে শেয়ার করতে হবে। 2 নম্বর, লস হয়ে যাবার পরের মানসিক অবস্থা সম্পর্কে কোনো বর্ণনা করা চলবে না। 3 নম্বর, যদি কোনো নতুন অসহায় ট্রেডার আসে তাকে সাহায্য করতেই হবে। উদাহরণস্বরূপ, একজন $20,000 লস করার পর যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তখন অন্য আরেকজনকে দেখবে যে $500 লস করার পরেও কতটা নিশ্চিন্ত আছে। এটা দেখে সে মানসিকভাবে সবল হয়ে উঠবে। এটা কোনো একার খেলা নয়, এটা দলগত খেলা, যা একজনকে আরেকজনের থেকে আলাদা করে তুলবে। আপনার দায়িত্ববোধ আপনাকে সততার দিকে নিয়ে যাবে, ক্ষতিকে মেনে নেওয়া আপনাকে সুস্থতার দিকে নিয়ে যাবে। কোনো স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা আপনাকে সতেজ করে তুলবে, অন্যের সাফল্যের অনুষ্ঠান আপনাকে উদ্দেশ্য প্রণোদিত করবে, বাস্তবতার পরীক্ষা আপনার পায়ের নিচে মাটি এনে দেবে। এই সিরিয়াস টিমে জয়েন করার পর প্রথম বছরেই আমার সাফল্য আসে। আপনিও আপনার ট্রেডিং জীবনে পরিবর্তন আনতে চাইলে এই রকম কোনো একটা দল খুঁজে বার করুন, যারা শুধুমাত্র মাসিক অর্থের বিনিময়ে লাভের অঙ্ক দেখায় এবং সিগন্যালের প্রতিশ্রুতি দেয়। তাদের কাছে যাবেন না, তাদের কাছে যাবেন যারা নির্দ্বিধায় লসের অঙ্ক দেখায়, যারা প্রসেসের দিকে লক্ষ্য রাখে, যারা অভিজ্ঞতা সম্পন্ন অথচ সহমর্মিতা আছে, যারা নির্দ্বিধায় একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আপনার ট্রেডিং সম্পর্কে কেউ কিছুই জানে না। আপনার 1 সপ্তাহের ক্ষতি যখন আপনার নিঃসঙ্গতাকে বাড়িয়ে দেয়, তখন আপনার মন কি বলে না, আপনার মতো কেউ যদি আপনার সঙ্গী হতো? আপনি জ্ঞান পেয়েছেন, টুলস পেয়েছেন, মনের মতো সম্প্রদায় পেয়েছেন। এবার চলুন সত্যের দিকে এগিয়ে যাই। 49 অধ্যায়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। এবছর অর্থাৎ 2025-এ আপনার পরিকল্পনা কি হবে সেই সম্পর্কে কিছুক্ষণ ভাবুন। 2026-এ আপনি কি একইভাবে ভেঙে পড়বেন নাকি সম্পদ গড়ে তুলবেন? না, কোনো রকম মানসিক চাপ নেবেন না। মনে রাখবেন, প্রত্যেক স্বনামধন্য ট্রেডার একদিন আপনার জায়গা থেকেই শুরু করেছিলেন। এই একই সিদ্ধান্ত প্রত্যেককেই নিতে হয়। আসুন আপামর ট্রেডারকে 2 দলে ভাগ করা যাক। একই সম্ভাবনা, একইভাবে শুরু। প্রথম দল প্রহরীর মতো, চাকরি করে, মাইনে পায়, স্বপ্ন দেখে, ইনস্টাগ্রাম স্ক্রল করে, অন্যের সাফল্যে চমৎকৃত হয়, মনে করে এবার আমাকেও শুরু করতে হবে। আজ থেকে 1 বছর পরেও একই জায়গায় থাকবে তারা। আর দ্বিতীয় দল, এই দল ট্রেডারদের দল। আজ থেকে 1 বছর পরে তারা যেখানে থাকবে, যারা 6টায় ঘুম থেকে ওঠে, কফি নিয়ে স্টকের পজিশন চেক করে, 1 বছরে $2,847 লাভ করেছে, কিন্তু প্রথম 6 মাসে তারা লস করেছে। সেই সময় তারা প্রতিটি অঙ্কের মূল্যায়ন করেছে, তাই তাদের এই পরিণতি। গভীরভাবে চিন্তা করে দেখুন, দ্বিতীয় দল কিন্তু মার্কেট থেকে অর্থ ডাকাতি করে আনেনি, তারা সময়কে ডাকাতি করেছে। প্রতিটি প্রফিটেবল ট্রেডার একটাই উপলব্ধিতে এসে উপস্থিত হয়, সেটা হলো অর্থ উপার্জনটা কখনোই লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল স্বাধীনতা। যে স্বাধীনতা অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে আমাকে ডেকে তুলবে, কারো অনুমতি ছাড়াই যেখানে সেখানে ঘুরে বেড়ানো যাবে, কোনো পরিণতির কথা না ভেবেই কাউকে না বলা যাবে, সীমাহীনভাবে অপরকে সাহায্য করা যাবে। অ্যাকাউন্ট ব্যালেন্স শুধুমাত্র সংখ্যা ছাড়া কিছু নয়, এই সংখ্যাই কিভাবে জীবনকে গড়ে তোলে সেটাই সব। আমি $10 লক্ষ ট্রেডারকে দেখেছি যে সবসময় স্ক্রিনের সঙ্গে আঠার মতো আটকে থাকে, ট্রেডিংয়ের নেশায় আচ্ছন্ন। আবার $1 লক্ষ ট্রেডারকেও দেখেছি যে স্বাধীন, দিনে মাত্র 2 ঘন্টা ট্রেড করে, আনন্দের সঙ্গে সময় কাটায়। আচ্ছা, আপনি কেমনটা হতে চান? সফলতা আপনার কাছে কি একটা সংখ্যা, না জীবন? জীবনের জন্য ট্রেড করুন, কোনো সংখ্যার জন্য নয়। যদি আপনি সংখ্যার পেছনে ছুটে যান, সেটা ট্রেডিং হবে না। আপনার জীবনযাত্রায় ট্রেডিংকে যানবাহনের মতো করে ব্যবহার করুন। আপনি ফিরে পাবেন আপনার সময়, আপনার স্বাধীনতা, আপনার জীবন। আপনি প্রস্তুত তো?
ট্রেডিং কোনো আইকিউ, ক্যাপিটাল বা ভাগ্যের খেলা নয়। যেমন ক্রাইস সাকা মাত্র $4,000 ক্রেডিট কার্ডের মাধ্যমে ধার করে ট্রেডিংয়ে নেমেছিলেন। বর্তমানে তিনি $1.2 বিলিয়ন মালিক। তিনি এক জায়গায় বলেছেন, এই সাফল্য আমার কঠোর পরিশ্রম থেকে আসেনি। আমার সাফল্য শুরু হয়েছিল পেপার ট্রেডিং থেকে। আজ যা কিছু হয়েছে সবই সেই পেপার ট্রেডিংয়ের পুনরাবৃত্তির ফলে। আজ থেকে 10 বছর পরে আপনি আপনার আগামী প্রজন্মকে কোন গল্প বলবেন? আপনি নিশ্চয়ই এই কথা বলবেন না যে অমুক ভিডিওটা দেখে আমি উপকৃত হয়েছিলাম এবং আমার জীবনে পরিবর্তন এসেছে। আমি চাই আপনি নিজেকে দেখিয়ে নিজের গল্প বলবেন। বলবেন যে একটা ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে শূন্য হাতে পেপার ট্রেডিং শুরু করেছিলাম, আর সেই পেপার ট্রেডিং আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। সবশেষে বলি, আপনি 90 দিন অর্থাৎ 3 মাসের একটা চ্যালেঞ্জ নিন। প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত আপনি ধর্মীয় পবিত্রতার সঙ্গে পেপার ট্রেড করবেন এবং প্রতিটি ট্রেডের ডকুমেন্ট রাখবেন। চতুর্থ থেকে ষষ্ঠ সপ্তাহ আপনি কোনো পপ ফার্মে আবেদন জানাবেন তাদের মূলধন ব্যবহার করবার জন্য। সপ্তম সপ্তাহ থেকে আপনার যাত্রা শুরু হবে স্বাধীনতার পথে, অন্তহীন সাফল্যের পথে। জানবেন, যারা এই পথে আসে তাদের মধ্যে 80% কিছুই করে না, 19% শুরু করে এবং কিছুদিন পরে ছেড়েও দেয়। মাত্র 1% তাদের জীবনকে পরিবর্তন করে। সেই 1% আপনার আমার মতোই সাধারণ মানুষ, কিন্তু তাদের বিশেষ বৈশিষ্ট্য হলো সবাই যখন তর্ক করে সময় কাটায়, তারা তখন যাত্রা শুরু করে প্রথম পদক্ষেপের মাধ্যমে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক প্রফেশনাল ট্রেডার কিন্তু আপনার মতো জায়গা থেকেই শুরু করেছিলেন, ভীত হয়ে, বিভ্রান্ত হয়ে, ভেঙে পড়ে, কিন্তু আবার তারা নতুন করে যাত্রা শুরু করেছিলেন। আশা করব আজ থেকে আপনিও যাত্রা শুরু করবেন সেই 1%-এর দলে যোগদান করবার জন্য। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, আপনার ট্রেডার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আগামী প্রতিবেদনগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেবতনু সরকারের সহযোগিতায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের শব্দ জগতের বন্ধু শেখর ভট্টাচার্য। নমস্কার।